এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, এই মেয়ে প্রেগনেন্ট। কথাটা শুনতেই চমকে ওঠে বাড়ি শুদ্ধ লোক। পাঠান সাহেব কোমল কণ্ঠে বললেন, এইসব কি বলছো বাবা? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার মেয়ে এমন নয়। আমার কোথাও ভুল হচ্ছে না আঙ্কেল, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। কথাটি বলেই বরপক্ষকে তাড়া করে চলে যাওয়ার জন্য। সবাই নীরব। বধূ সেজে বসে থাকা আভার চোখ ছলছল করছে। সে চাইলেই চিৎকার করে অনেক কিছুই বলতে পারত, কিন্তু বলেনি। যাকে এতটা বছর ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিল, সে কিনা তাকে এত বড় অপবাদ দিয়ে চলে গেল। যে মেয়ে আজ অবধি হাত ছুঁয়ে দেয়নি, সে কিনা। আর কিছু ভাবতে পারল না আভা। বসে পড়ল ফ্লোরে, ঝাপসা চোখে আনমনে তাকিয়ে আছে। পাঠান সাহেব স্তব্ধ। রাত্রি বাবার কাছে গিয়ে বলল, বাবা, তোমার মনে হয় আভা এমন? জবাব দিলেন না পাঠান সাহেব। দুটো মেয়েকে বেশ ভালোভাবেই ভালো শিক্ষা দিয়েই বড় করেছেন তিনি। একটু আগের সব কথাগুলো মাথার ওপর দিয়ে গেল মনে হচ্ছে। তখনই আবার মামার রাফসান চৌধুরী বললেন, আমার ছেলে তাসরিফ করবে আভাকে বিয়ে? পাঠান সাহেব অবাক হয়ে কাছে আসলেন রাফসান চৌধুরীর। তারপর বললেন, এসব কি বলছেন ভাইজান? হ্যাঁ, তাসরিফ করবে আভাকে বিয়ে। তাসরিফ, এদিকে আসো। এক কোণায় দাঁড়িয়ে থাকা তাসরিফ বাবার কথায় হতবাক। কি বলছে তার বাবা? সে আবাকে বিয়ে করবে? সে তো গ্রামে আসতেই চায়নি। তার বাবা বেশ কয়েকবার বলার পর হসপিটাল থেকে ছুটি নিয়ে আবার বিয়েতে এসেছিল। তাসরিফ স্বাভাবিক কণ্ঠে বলল, এসব কি বলছো বাবা? হুট করে আমি আভাকে বিয়ে করব? হ্যাঁ, করবে। এই বাড়ির মান সম্মান এখন তোমার হাতে। তাসরিফ তাকালো আভার দিকে। আভা কথা বলছে না, তার দৃষ্টি অন্যদিকে। তার ফুপু অশ্রু চোখে তাকিয়ে আছে তার দিকেই। তাসরিফ কিছু একটা ভেবে বলল, আমি আভাকে বিয়ে করব। একটু আগেই তাসরিফ আর আভার বিয়ে হয়ে গেল। চোখে পানি টলমল করছে রাত্রির। সে তাসরিফকে পছন্দ করত। তাসরিফের জন্যই সে এতদিন কাউকে বিয়ে করছে না। পড়াশোনা করব বলে বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তখনই বিছানা থেকে উঠে বসে সে। চোখের পানি মুছে নিজেই নিজেকে বলল, যা হবার ছিল তাই হয়েছে। আমি তাশরিফ ভাইয়াকে পছন্দ করতাম, সে তো আমাকে পছন্দ করতো না। গাড়িতে বসে আছে তাসরিফ আর আভা। আভার দৃষ্টি জানালার বাইরে। সে গভীরভাবে কিছু ভাবছে। তাসরিফও জানালার বাইরে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না সে আভাকে বিয়ে করেছে। হুট করেই কি থেকে যে কি হয়ে গেল। আভা ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো তাসরিফের দিকে, আর শুকনো একটা ঢোক গেলে মনে মনে বলল, যাকে কিনা জমের মতো ভয় পাই তাকেই বিয়ে করতে হয়েছে। তখনই তাসরিফ ড্রাইভারকে বলল, গাড়িটা এখানে একটু রাখো। কেন স্যার? তাসরিফ কোনো জবাব দিল না। মাঝপথে এইভাবে গাড়ি দাঁড় করিয়েছে বলে বেশ ভীত হয়ে পড়ল আভা। কে জানি এখন আবার কী করে তাসরিফ। তাসরিফ দাম্ভিক একটা ছেলে, শান্ত স্বভাবের, বেশি কথা বলে না। আবার যেই কথা বলে সেই কথাতে অটুট থাকে। তার চেহারায় সবসময় রাগি রাগি একটা ভাব থেকেই যায়। কিছুক্ষণের মধ্যেই তাসরিফ ফিরে আসে। আভা দেখল হাতে তার খাবার। চলুন। তাসরিফ আবার দিকে না তাকিয়ে খাবারের প্যাকেটটা আবার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবারটা খেয়ে নে। হক চকিয়ে ওঠে আভা। সে সত্যিই কি কথাটা শুনেছে, নাকি স্বপ্ন দেখছে? তাসরিফ বিরক্ত হয়ে তাকালো আভার দিকে। তারপর বলল, কি বলছে শুনতে পাসনি? সঙ্গে সঙ্গেই আভা চট করে তাসরিফের হাত থেকে খাবারের প্যাকেটটা নেয়। নয়তো কখন যে ধমক দিয়ে বসবে কে জানে। তাসরিফ গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে বাইরে। সেদিকে তাকিয়ে আভাকে বলল, খাবারটা হাতে সাজিয়ে রাখার জন্য আনিনি, খাওয়ার জন্য এনেছে। আমার খিদে পায়নি। তাসরিফ তাকায় আভার দিকে। খাবারটা আবার হাত থেকে নিয়ে নিজে মেখে আভার মুখের সামনে ধরে বলল, হা কর। আভার বিষয় এখন আকাশ সম। চোখগুলো বড় বড় করে বলল, কি? তাসরিফ আবার দুই গাল চেপে হাঁ করে আভার মুখে খাবার ভরে দেয়। তারপর মিনমিনিয়ে বলে, ডক্টর তাশরিফ চৌধুরী খুব ভালো করে জানে কিভাবে রোগীকে খাওয়াতে হয়। দাঁড়াও, খবরদার, এই বাড়ির চৌকাঠ পেরোবে না। পা থেমে যায় আভার। সে মাথা উঁচু করে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে তার মামি। চোখে মুখে অনল জ্বলছে যেন। পেছনে এসে দাঁড়ালেন রাফসান চৌধুরী। গম্ভীর কণ্ঠে স্ত্রীকে বললেন, এইভাবে বাড়ির বউকে বাইরে দাঁড় করিয়ে রাখা চৌধুরী বাড়ির নিয়মে নেই নীরা। আমি আভাকে এই বাড়ির বউ হিসাবে কখনোই মেনে নিব না চৌধুরী সাহেব। আমার ছেলেকে জোরপূর্বকভাবে তুমি বিয়ে করিয়েছো, এটাও কোনো নিয়মই ছিল না। সেক্ষেত্রে আমিও চৌধুরী বাড়ির নিয়ম মানি না।
রাফসান চৌধুরী ইচ্ছে করেই স্থির কথার কোনো জবাব দিলেন না। তার বিশ্বাস তাশরিফ সব কিছু সামলে নেবে। তখনই তাশরিফ বলে উঠল, মা, এইভাবে বাইরে দাঁড়িয়ে কতক্ষণ থাকবো বলো? আমাদেরকে ভিতরে যেতে দাও, আমরা একসাথে বসে কথা বলি। ছেলের কথা শুনে কিছুটা নরম হলেন নীরা চৌধুরী। আভার দিকে না তাকিয়ে তাশরিফকে বলল, ভেতরে আসো। রাফসান চৌধুরী মুচকি হাসেন। তিনি জানেন ওনার ছেলে কেমন। তাশরিফ যত এই বিয়েতে নারাজ থাকুক, সে তার দায়িত্ব সব সময় পালন করবে। তুই বেলকনিতে কি করছিস? আর এখন এই ভারী শাড়ি পরে আছিস কেন? চেঞ্জ কর। তাশরিফ নিচতলা থেকে এসে দেখল আভা ব্যালকনিতে। তখনই উপরোক্ত কথাটি সে বলল। মাকে বোঝাতে ভীষণ কষ্ট হয়েছে তার, কিন্তু সে তো চায় না তার দায়িত্বে কমতে থাকুক। আভাকে সে হয়তো স্বামীর অধিকার দিতে পারবে না, কিন্তু আভার প্রতি কোনো দায়িত্ব সে এড়িয়ে যাবে না। এইসব ভাবতেই তিক্ত শ্বাস ফেলে সে। এইভাবে তাকিয়ে আছিস কেন? কি বলছি শুনতে পাসনি? আভা বলল, এখানে তো আমি কোনো ড্রেস নিয়ে আসিনি তাশরিফ ভাই। তাশরিফ কিছু একটা ভেবে বলল, আমার ওয়ার্ড্রপ থেকে আমার টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যা। আভা শুকনো ঢোক গিলছে বারবার। তার সাথে এইসব কি হচ্ছে? যে তাশরিফ চৌধুরী নিজের সামান্য পানির গ্লাস কারোর সাথে শেয়ার করে না, সে ড্রেস শেয়ার করছে। না, হ্যাঁ যা। আভা জলদি ওয়ার্ড্রপ থেকে একটা ব্লু রঙের টি শার্ট আর ব্ল্যাক কালার ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। আভা ওয়াশরুম থেকে বেরোতেই তাশরিফ তার দিকে তাকায়। থমকে যায় সে আভাকে দেখে। এত সুন্দর লাগছে কেন আভাকে আজ? এর আগেও তো সে আভাকে দেখেছে, এমন অনুভূতি তো ছিল না। আভা তাশরিফের এমন চাহনি দেখে সংকোচে পড়ে যায়। সে আমতা আমতা করে বলল, আপনি ফ্রেশ হবেন না? তাশরিফের ধ্যান আসতেই সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে সে। কী করতে যাচ্ছিল এটা সে? তাশরিফ ফোন টিপতে টিপতে বলল, আমি নিচতলা থেকে ফ্রেশ হয়ে এসেছি, চল নিচে যাই, ডিনার করব। আভা অবাক হয়ে বলল, কি, এই অবস্থায় আমি নিচে যাব? আচ্ছা, এই অবস্থায় নিচে যাবো মানে? তুই কি খারাপ অবস্থায় আছিস? মানে এই টি শার্ট পরে? তাশরিফ বুঝতে পেরে বলল, আচ্ছা তুই রুমেই থাক, আমি আমাদের দুজনের খাবার নিয়ে রুমে চলে আসছি। কথাটি বলেই তাশরিফ বিদ্যুৎ গতিতে রুম থেকে বেরিয়ে যায়। আভা হাঁ করে তাকিয়ে আছে তাশরিফের যাওয়ার পানে। এটা কি আসলে সেই দাম্ভিক ডাক্তার সাহেব নাকি অন্য কেউ? তুই রুমে খাবার নিয়ে যাবি মানে? দরকার হলে ওই মেয়ে না খেয়ে থাকবে, তুই কেন রুমে গিয়ে খাবি? তাশরিফ প্লেটে খাবার নিজেই নিতে নিতে বলল, মা আমি খাবো, আবার না খেয়ে থাকবে, এটা তো হয় না। বিয়েটা অস্বীকার যতই করে, সবকিছুর বিপরীতে এটাই সত্যি, আভা আমার ওয়াইফ। তাশরিফ, তুই আমার মুখে মুখে কথা বলছিস? সরি মা, হার্ড করে থাকলে। মা, ডক্টর তাশরিফ চৌধুরী তার দায়িত্ব যথাযথভাবেই পালন করে, সেক্ষেত্রে আভা এখন আমার দায়িত্ব। ওর সম্মান মানে আমার সম্মান। এই বাড়িতে ওর অসম্মান হলে আমার অসম্মান হবে। তাশরিফ খাবার নিয়ে চলে যেতেই রাফসান চৌধুরী বউকে শুনিয়ে শুনিয়ে বললেন, ছেলে এখন খোকা নয়, এইটাও তার মাকে বুঝতে হবে। নীরা চৌধুরী বললেন, চৌধুরী সাহেব, তুমি আমাকে একদম খোঁচা মেরে কথা বলবে না, বলে দিলাম। ইস, কি হয়েছে তাতে দেখি? আভার হাত দেখতেই তাশরিফ বলল, আঙুল কেটেছিস কিভাবে? না মানে? তাশরিফ নিজের খাবারের প্লেটটা রেখে আবার খাবারের প্লেটটা নিয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি, আজ খাইয়ে দিচ্ছি বলে সবসময় খাইয়ে দিব, ওইটা মাথা থেকে নামিয়ে ফেল। আর ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ হয়ে কেয়ারলেসের মতো এই কেটে ফেলবি ওই কেটে ফেলবি, এইসব চলবে না, বুঝতে পেরেছিস? আভা অবাক হয়ে মনে মনে বলল, ডাক্তার সাহেব আমাকে ওয়াইফ বলল, সত্যি শুনেছি নাকি কানে কম শুনলাম? আভাকে খাইয়ে তাশরিফ বলল, তুই কি বিছানায় শুয়ে পড়। আপনি? তাশরিফ খাবার খেতে খেতে বলল, আমি কি, আমিও ঘুমাবো বিছানায়। কি? আভা ভীত চাহনিতে বলল, আপনি বিছানায় ঘুমান, আমি নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়ছি। তাশরিফ খাবার শেষে আভার একদম কাছে আসে। আভা ঘাবড়ে যায়। আভা কিছু বলতে যাবে তার আগেই তাশরিফ আভার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডক্টর তাশরিফ চৌধুরী নিজেকে কন্ট্রোল করতে পারে। মিসেস আভা চৌধুরী। এই তুই নাক ডাকছিস কেন আভা? মধ্যরাতে ঘুম থেকে জেগে ওঠে তাশরিফ। আভার নাক ডাকতে সে ঘুমাতেই পারছে না। আভার হেলদোল নেই, সে গভীর ঘুমে আচ্ছন্ন। তাশরিফের চোখ আটকে যায় আভার থুতনির সেই ছোট্ট তিলটার দিকে। ঘুমন্ত আভাকে এমনিতেই সুন্দর লাগছে, তার মধ্যে তিলটা একটু বেশি আকর্ষণ করছে তাকে। তাশরিফ আভার দিকে এক ধ্যানে তাকিয়ে ব্যালকনিতে চলে গেল। প্যান্টের দুই পকেটে দুই হাত রেখে দাঁড়ালো সে। অন্ধকারে আবৃত শহর, রাস্তার পাশে কুকুর বসে আছে। নির্জন পরিবেশে তাশরিফ মনে মনে ভাবল, কিছুক্ষণ আগে
মাত্র কয়েক ঘন্টায় জীবনের ঘন্টা বদলে গেল। এত সহজে জীবনের মোড় ঘোরানো। আমি হয়তো এখন আর আগের জীবনটা পাবো না, কারণ এখন আমার জীবনের সাথে আরো একজনের জীবন জড়িত। আই হোপ সবকিছু ধীরে ধীরে মানিয়ে নিব। মিঠা মিঠা রোদ্দুরের আলোতে ঘুম ভাঙে আভার। ঘুম ভাঙতেই সামনে রাত্রিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে সে। আভা চিৎকার করে বলল, আপু, আরে আসতে, কান ফেটে যাবে তো। তুমি কখন এলে? বাবা মা এসেছে? না, শুধু আমি এসেছি। এসেছো, ভালো করেছো। আমি তোমার সাথে যাব। রাত্রি অবাক হয়ে বলল, তুই আবার কোথায় যাবি? কেন আবার আমাদের বাড়িতে? না, এখন মামি যেতে দিবে না। বিয়েটা মামা মানলেও মামি এখনো পুরোপুরি মেনে নেয়নি। কাজেই আপাতত ওই বাড়িতেই না যাওয়াই ভালো। তখনই আবার রুমের চারিদিকে চোখ বোলালো। রাত্রি আভার দৃষ্টি দেখে বলল, কাকে খুঁজছিস? ডাক্তারকে বুঝি? আভা লজ্জা পেয়ে বলল, আরে আপু, কি বলো? আমি কেন ওই রাগী মানুষকে খুঁজতে যাব? রাত্রি হেসে বলল, তাশরিফ ভাই হাসপাতালে গেছে, ইমার্জেন্সি তাই। তখনই রাত্রির ফোনে কল আসে। রাত্রি অবাক হয়ে ফোনের স্ক্রিনে তাকালো। আভা বলল, কি হয়েছে আপু? রাত্রি জবাব না দিয়ে কল ধরে। তারপর ওপাশ থেকে তাশরিফ বলল, রাত্রি, আভা উঠেছে? উঠেছে। ওকে ফোনটা দিত। রাত্রি আভাকে বলল। নে তাশরিফ ভাই। আভা আর রাত্রির বিষয় কাটছেই না। তাশরিফ কখনো তাদের সাথে তেমন কথাই তো বলতো না। গ্রামে কোনো অনুষ্ঠান থাকলে যেত, আর কিছু সময় থেকে ঢাকায় চলে আসতো। শোন, মা কিছু বললে তুই কিছু বলবি না। ফ্রেশ হয়ে চুপচাপ গিয়ে খেয়ে নে। আমি সন্ধেবেলায় চলে আসবো। এসে তোকে নিয়ে একটু শপিং মলে যাব। কি কি লাগবে লিস্ট করে নে। আভার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তাশরিফ তার প্রতি এত কেয়ার দেখাচ্ছে কেন? এই তাশরিফ চৌধুরীকে তো সে চেনে না। সন্ধ্যায় তাশরিফ হসপিটাল থেকে বাসায় আসে। এসে দেখে আভা চুপচাপ ব্যালকনিতে বসে বই পড়ছে। লাল রঙের শাড়িতে মেয়েটাকে মায়াবতী বললেও কম বলা হবে। তখনই আভা বলল, আপনি কখন আসলেন? আমাকে ডাকলেন না যে? না, মানে এখন এসেছে। আমি ফ্রেশ হয়ে আসছি। তুই রেডি? হ্যাঁ, রাত্রে চলে গেছে? বলেছিলাম থাকতে। বলেছিলি, জোর করিস নে। এইটা বলেই তাশরিফ ওয়াশরুমে চলে যায়। আভা বিড়বিড় করে বলল, আজব, এমন ভাব যেন আমি চাইনি আমার বোন থাকুক। তাশরিফের সাথে শপিং মলে এসে আভা পড়েছে আর এক বিপদে। মাথায় ইয়াব বড় ঘুমটা দিয়ে থাকতে হচ্ছে। মুখে মাস্ক পরিয়েছে তাশরিফ। বারবার শাড়ির আঁচল ঠিক করে ধরতে বলছে আভাকে। আভা মনে মনে বলল, এইরকম না করে আপনার মনে লুকিয়ে রাখলেই পারতেন ডাক্তার সাহেব। তাহলেই তো এত লুকিয়ে থাকতে হয় না আমাকে। আভার ভাবনার মাঝে তাশরিফ মুখ গম্ভীর করে বলল, তুই কি শপিং মলে ছেলে দেখতে এসেছিস? আভা, ওইদিকে তাকিয়ে আছিস কেন? আবার ছেলেটাও তোকে দেখে আসছে। তুই এসব করতেই পারিস। আমার জেলাস চলছে না, কিন্তু দেখতে হবে না তুই কার সাথে বেরিয়েছিস। আমারও তো একটা রেসপেক্টের ব্যাপার আছে। আভা অবাক হয়ে সামনে তাকালো। আসলেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। আজব, সে তো ছেলেটির দিকে তাকায়নি। তাহলে তাকে কেন এসব বলছে? আর উনি কি বাঘ যে ওনার সাথে বেরোলে আর কিছু ভাবতে পারলো না আভা? তাশরিফ ধমক দিয়ে বলল, এই, এখানে তাকিয়েছিস কেন আবার? চল ভেতরে চল, কেনাকাটা করে বাসায় গিয়ে ছেলেদের মুখ দেখিস। বাসায় ছেলে পাবো কোথায়? বাসায় তো কেবল দুজনই পুরুষ মানুষ, একজন মামা আর একজন আপনি। মামি তো মামার দিকেই তাকায়, তাহলে আমি কি আপনার দিকে তাকাবো? শেষের কথাটি বেশ উচ্চস্বরে বলে ফেললো আভা। সে তাকায় তাশরিফের দিকে। সে এবার জিহ্বায় কামড় দেয়। সে বেশ ভালো করেই বুঝতে পেরেছে ভুল সময় ভুল প্রশ্ন করেছে তাশরিফকে। আভা মুখ গোমরা করে বসে আছে সোফায়। তাশরিফ বিছানায় আধা শোয়া হয়ে ল্যাপটপ টিপছে। আভার মুখ গোমরা করার কারণ হলো তারা শপিং মল থেকে আসতেই দেখলো রাহা এসেছে এই বাড়িতে। রাহা হলো তাশরিফের ফ্রেন্ড। লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। মেডিকেলে এসে তাশরিফের সাথেই পড়েছিল। তাশরিফকে দেখতেই রাহা জড়িয়ে ধরল। আভা ভাবেই পায় না বন্ধু বন্ধুর মতো থাকবে। সে কেন জড়িয়ে ধরবে? তাও আবার সে নাকি এখানে কিছুদিন থাকবে। তখনই রুমে রাহা আসে। রুমে ঢুকতে ঢুকতে বলল, হেই তাশরিফ, রাতে তোদের রুমে আসলাম, কিছু মনে করিসনি তো? তাশরিফ চোখ তুলে তাকায় রাহার দিকে। তারপর হেসে বলে, কোনো প্রবলেম নেই রাহা, বস এইখানে। আভা, যাও তো 2 কাপ কফি নিয়ে আয় তো। আভা মুখ মেঁকিয়ে বলল, আমার ক্লান্ত লাগছে, ঘুমাবো। আপনারা স্টোর রুমে গিয়ে কথা বলুন, আর কফি নিজে বানিয়ে নিন। তাশরিফ আবার দিকে কঠিন চোখে তাকালো। আবার পাত্তাই দিল না। তাশরিফ কথা এড়াতে বলল, চল রাহা, স্টোর রুমে গিয়ে কথা বলি, শুনবো কেমন কাটালি লন্ডন লাইফ।
তাসরিফ আর রাহা রুম থেকে যেতেই আভা গিয়ে বিছানায় বসলো। তারপর নিজে নিজে বলল, আমাদের সামনে এমনভাবে থাকে যেন হাসতেই জানে না, অথচ নিজের বান্ধবীর সাথে কি হাসি, যেন হাসি ছাড়া তিনি কথাই বলেন না। আবার চোখে ঘুম আসছে না। দেয়াল ঘড়ির দিকে তাকালো সে। রাত 12টা বাজতে চলল। এখনও তাসরিফ রুমে আসার নাম নেই। আভা চোখ বন্ধ করলো। মনে মনে বলল, কেন আমার সাথে তুমি এমন করলে ফারাবি? ভালোবেসেছিলাম তো তোমায়, কিভাবে পারলে আমার সাথে এমন করতে? তোমাকে এর জবাব দিতেই হবে ফারাবি, দিতেই হবে। আই ওয়ান্ট অ্যান্সার মিস্টার ফারাবিরাজ। বিয়ের আসরে এত বড় অপবাদ দিলে যে আমি বোবা হয়ে গেলাম। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি এসে ভিড় বেঁধেছে তা টেরও পায়নি আভা। ঠিক তখনই তাসরিফ রুমে আসে। আভা তড়িঘড়ি করে ঘুমের ভান ধরে। তাসরিফ রুমে এসে ল্যাপটপটা সোফায় রেখে আভার দিকে তাকায়। আস্তে করে বলল, এত জলদি ঘুমিয়ে পড়লো? আভা ওপাশে মুখ করেই বলল, কেন, তাতে কি সুবিধা বেড়ে গেল? রাহাপুর সাথে কি আরও আড্ডা দিতে যাবেন তাশরিফ ভাই? মিনমিনিয়ে হাসলো আর তাসরিফ, যদিও সেই হাসির কারণ সে নিজেও জানে না। আমি তো জানতামই তুই ঘুমাসনি। আভা ভ্রুকুচকে বলল, আমি ঘুমিয়েছি নাকি ঘুমাইনি তাকে দেখতে বলেছে আপনাকে? এত কথা না বলে ঘুমা। অতিরিক্ত রাত জাগলে সকালে মাথা পেইন করবে। নিজে ডাক্তার হয়ে নিজেই রুলস ব্রেক কিভাবে করেন তাশরিফ ভাই? তাসরিফ হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, আমি ভীষণ ক্লান্ত, ঘুমানো উচিত। এখন শুয়ে পড়বো, তুই চুপচাপ শুয়ে পড়। আভার ভাবতেই অবাক লাগে, সে আর তাসরিফ এক বিছানায় ঘুমায়। পরক্ষণেই আভার মন খারাপ হয়ে যায়। এত কাছে থেকেও সে স্বামীর আদর পায় না। আভা হুট করেই আনমনে বলে উঠল, কেউ আমাকে আদর করে না। তাসরিফের পাতল কর্ণে কথাটা পৌঁছাতে সে বিস্ময় নিয়ে বলল, কি বললি? আভা আমতা আমতা করে ভাবল, আজব, এত আস্তে কথা বলছে সে, তাও কিভাবে কথাটি শুনতে পেল। আভা তুতলিয়ে বলল, না মানে। তাসরিফ দাম্ভিক মুখশ্রী নিয়ে বলল, লাইট অফ করে দে, গুড নাইট। আভা যেন হাঁফ ছেড়ে বাঁচল। নিজের মাথায় নিজেই টোকা দিয়ে বলল, আভা এমনি তো জমের বাড়ি যাচ্ছিলি। ঘুম থেকে উঠেছে মাত্র আভা। তার ভীষণ বিরক্ত লাগছে এখন। সকাল সকাল এই রাহা এসে দরজায় এমন কড়া নাড়ছিল যে দরজা না খুলে সে থাকতেই পারছিল না। রাহা আভার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে তাসরিফকে ঘুম থেকে জাগানোর জন্য তাসরিফকে ডাকছে। তাশরিফ, তাশরিফ ওঠো। আরামোরা ভেঙে জেগে ওঠে তাসরিফ। সকাল সকাল রাহাকে দেখে বলল, তুমি কখন ঘুম থেকে উঠেছ রাহা? সে অনেক সকালে উঠেছি। সকাল সকাল ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, জানো তো। তাসরিফ হেসে বলল, অ্যাকচুয়ালি আমি রাত 11টায় শুয়ে পড়ি অলওয়েজ। গত রাতে ঘুমাতে একটু লেট হলো, তাই আর্লি উঠতে পারিনি। হসপিটালে যাবে না? ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আবার গা জ্বলে যাচ্ছে। সে যে এই রুমে আছে তা যেন তারা দুজন দেখছেই না। বউ থাকতে বান্ধবী কেন এমনভাবে কথা বলবে? এমনভাবে করছে যেন তিনি বউ আর আভা বানের জলে ভেসে আসা পদ্মপাতা। রাহা তলে যেতেই আবার নাক ভেঙচি কেটে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তাসরিফ বুঝতেই পারল না আভা কেন এমন করছে। আভা ফ্রেশ হয়ে আসার পর তাসরিফ ওয়াশরুমে যায়। ভুলে সে টি শার্ট নিয়ে যায়নি। ভেতর থেকে আভাকে বলল, আভা আমাকে একটা টি শার্ট দে তো। আভা উচ্চস্বরে বলল, রাহাপুকে বলেন। তাসরিফ হতবাক হয় আবার উত্তর শুনে। এই কেমন উত্তর? তাসরিফ বলল, রাহা আমার বউ নাকি তুই আমার বউ? আজব কথা বলতে বলিস কেন? আভা নাক মুখ কালো করে। তাসরিফকে যে ওয়াশরুমে টি শার্ট দিতে যাবে এমন সময় পাউডারের পানিতে পা পিছলে গিয়ে ওয়াশরুমের ভেতর তাসরিফের বুকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। লজ্জায় আভা তাকাতেই পারছে না তাসরিফের দিকে। তাসরিফেরও সংকোচ ফিল হচ্ছে একটু আগের বিষয়টির জন্য। ভাগ্যি সে শুধু টি শার্ট ছাড়া ছিল, নয়তো এইসব ভাবতেই আঁতকে ওঠে সে আভার লজ্জা আর সংকোচ ভাঙার জন্য আভাকে বলল, রেডি হও, হসপিটালে যাওয়ার সময় তোকে ভার্সিটিতে নামিয়ে দেব। ভার্সিটি? হ্যাঁ ভার্সিটি, রেডি হয়ে নে। আভা মিনমিন করে বলল, হাজব, বিয়ে করেছি, সংসার সামলাবো, জামাই সামলাবো, তা না করে পড়াশোনা কেন সামলাতে হবে? তা রাহা, তুমি কখন লন্ডন ব্যাক করছো? খাবারের টেবিলে খেতে বসেছে সবাই। এমন সময় রাফসান চৌধুরী রাহাকে উপরোক্ত কথাটি বললেন। রাহাকে তিনি আভা আর তাশরিফের মধ্যে আসাটা ঠিক পছন্দ করছেন না। সবেমাত্র বিয়েটা হলো, এখন ওদের উচিত দুজনে আলাদা সময় কাটানো। এর মধ্যে এই মেয়েটা আসার কী বা দরকার ছিল? নীরা চৌধুরী বেশ ভালোই বুঝতে পেরেছেন স্বামী যে খুঁজিয়ে কথাটা বলেছেন। তখনই তিনি সুযোগ পেলেন, রাহাকে বললেন, রাহা,
তুমি কিন্তু এখানে বেশ কয়েকদিন থেকে যাবে, নিজের বাড়ির মতো থাকবে, খাবে। জানো, আমি চেয়েছিলাম আমার তাসরিফকে তোমার মতো একটা মেয়ের সাথে বিয়ে দিতে, কিন্তু কি থেকে যে কি ভুল হয়ে গেল। আভা কোনো জবাব দিল না, সে চুপচাপ খাচ্ছে। তাশরিফ খেতে খেতে মাকে বলল, মা, রাকে খেতে দাও তো, এখন আমার সাথে হসপিটালে যাবে। তখনই রাফসান চৌধুরী বললেন। রাহা যাবে কেন? রাহা বলল, আসলে আঙ্কেল, আমি তাশরিফের হসপিটালটাকে দেখতে যাব। দেখতে হবে না তাশরিফ কেমন হসপিটালের ডাক্তার? কি বলেন মিস্টার তাশরিফ চৌধুরী? তাশরিফ বিনিময়ে হাসল কেবল। রাহা সামনের সিটে বসতে যাবে, তখনই আভা জলদি করে মুখ দিয়ে তাশরিফের পাশে গিয়ে বসে পড়ল। তাশরিফ ভুঁ কুচকে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা কি হয়েছে আসলে। রাহা বাধ্য হয়ে পেছনের সিটে বসলো। তাশরিফ ড্রাইভ করতে করতে রাহাকে বলল, হ্যাঁ রাহা, বিয়ের কি প্ল্যান ট্যান করেছো নাকি? আপাতত ইচ্ছে নেই, যাকে চেয়েছিলাম তাকে পাইনি, অপেক্ষাটা শেষ হোক। তাশরিফ বুঝেও না বুঝার ভঙ্গিমাতে নীরব রইল। আভা চোখ ছোট ছোট করে তাকালো তাশরিফের দিকে। তাশরিফ আর চোখে তাকালো আভার দিকে। আভার চাহনি দেখে বলল, চোখের সমস্যা হয়েছে, ট্রিটমেন্ট করব। থতমত খেয়ে যায় আভা। রাহা ফিক করে হেসে ফেলে তাশরিফের কথায়। আবার রাগ আর দেখে কি, মনে মনে ভীষণ ক্ষিপ্ত হয়। কি দরকার ছিল মেয়েটার সামনে এইসব বলার? আভা কথা এড়াতে বলল, আপনি কি চোখের ডাক্তার? না, হতে সমস্যা কোথায়? তাহলে তো মনের ডাক্তার হতে সমস্যা নেই, তাই না? আভার ভার্সিটির সামনে গাড়ি থামতেই আভা দেখতে পেল ফারাবি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। ফারাবি ঢাকার ছেলে। আভা গ্রাম থেকে এসে চৌধুরী বাড়িতে থেকে পরীক্ষা দিত। তখনই ফারাবির সাথে তার পরিচয় ঘটে। ফারাবির পড়াশোনা অনেক আগেই শেষ। সে ক্যাম্পাসে এমনিতেই মাঝে মাঝে আসে। সে এখনও বুঝে উঠতে পারছে না ফারাবি কেন তার সাথে এমন করলো। তাশরিফ বিষয়টা লক্ষ্য করলো। তারপর গাড়ি থেকে নেমে রাহাকে বলল, রাহা, তুমি বসে থাকো, আমি আসছি। কে দেখছিস ওদিকে? আভা তাশরিফের দিকে তাকায়, তারপর বলল, ফারাবি। তাশরিফ আভার হাত ধরে বলল। আমার সাথে চল। তাশরিফ আর আভা ফারাবির সামনে গিয়ে দাঁড়ালো। ফারাবির হাসি মুখ মুহূর্তেই মলিন হয়ে গেল। রক্তিম চক্ষু নিয়ে আভা তাকিয়ে আছে ফারাবির দিকে। মুহূর্তেই নিজেকে আর সামলাতে না পেরে ফারাবির শার্টের কলার চেপে বলল, কেন আমার সাথে এমন করলেন মিস্টার ফারাবিরাজ? ওয়াই? কি অপরাধ ছিল আমার? ফারাবি নিশ্চুপ, সে জবাব দিল না। আভা আবারও বলে উঠল, আপনার প্রতি আমার ভালোবাসা কখনোই ছিল না, কিন্তু খুব পছন্দ করতাম। ওই পছন্দ থেকে আপনার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম আমি। আপনি সেই সুযোগে আমার জীবনটা বদলে দিলেন। দেখুন দেখুন না, এখন আমার সামনে আমার স্বামী আছে, ডক্টর তাশরিফ চৌধুরী। সে আমার জন্য বেটার অপশন নয়, কিন্তু আমার জন্য আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। ফারাবি কিছু বলতে যাবে, ঠিক তখনই আভা ফারাবির গালে কষিয়ে এক থাপ্পড় দেয়। তাশরিফ স্বাভাবিক, তার মাঝে অবাকর কিছুই নেই। তাশরিফ আভাকে বলল, তুই এখন ক্লাসে যা। আভা তাশরিফের কথার বিপরীতে কথা না বলে ক্লাসে চলে যায়। তাশরিফ ফারাবিকে বলে, ফারাবি, I don't know why you did it, but trust me, it's a very wrong way. খুব ভুল একটা পথ ছিল। তুমি যা করেছো খুব বাজে করেছো। আমার হাতে সময় নেই, তাই তোমার সাথে বোঝাপড়াটা ঠিক ভালোভাবে বুঝে নিতে পারলাম না। খুব শীঘ্রই তাশরিফ চৌধুরীর মুখোমুখি তুমি হতে যাচ্ছ, ফারাবি রাজ। কথাগুলো বলেই তাশরিফ গাড়ির দিকে এগিয়ে যায়। ফারাবি গালে হাত রেখে মনে মনে বলল, আভা, আই এম রিয়েলি সরি। আমার কাছে প্রতিশোধের চেয়ে ভালোবাসা বড় নয়। তাশরিফ চৌধুরী ঠিকই বলেছে। তুই কেন ভরা বিয়ে বাড়িতে মেয়েটাকে এত বড় একটা অপবাদ দিয়েছিস ফারাবি? তাশরিফ চৌধুরী না থাকলে মেয়েটার আজ কি হতো ভাবতে পারছিস? ফারাবি কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে। তার মা আইমান রাজ দেখলেন ছেলের মন খারাপ। তখন কারণ জিজ্ঞেস করলেন। জবাবে ফারাবি মাকে ক্যাম্পাসের সব ঘটনা বলল। কথাগুলো শুনে আইমান রাজ ছেলেকে উপরোক্ত কথাগুলো বললেন। ফারাবি অবাক হয়ে বলল, মম, আমি তোমার ছেলে নাকি তাশরিফ? তুমি ওর হয়ে কথা বলছো কেন? আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না ফারাবি, যা সত্যি শুধু তাই প্রকাশ করছি। ফারাবি তার রুমে চলে গেল। রুমের ভেতরে সে যে ছোট্ট সিক্রেট একটা রুম রেখেছে সেটাকে চাবি দিয়ে খুলল। এই রুমটার কথা শুধু ফারাবির মম আর ড্যাড জানে। ফারাবি ওই রুমটায় প্রবেশ করতেই দেয়ালে টাঙানো আভার ছবির দিকে তাকালো। ফারাবির চোখে পানি। তার তো প্রতিশোধ নেওয়া প্রায় শেষ। অপবাদ দিয়ে অপমান করেছে আভাকে। এখন আভাকে ভালোবেসে আবার কাছে টানবে সে।
কেড়ে নেবে ডক্টর তাশরিফ চৌধুরীর কাছ থেকে আভাকে। এসব ভাবতেই পকেট থেকে ফোনটা বের করে সে একটা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে কল কাটতেই ফারাবির ফোনে একটা মেসেজ এলো। আমি একটু পরে কল ব্যাক করছি তোমায় ফারাবি। ডক্টর তাশরিফ, আপনি বিয়ে করেছেন আমরা জানলাম না, আপনি ম্যামকে নিয়ে হসপিটালে আসবেন তাও জানালেন না। আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? হেসে হেসে কথাগুলো বলছিলেন তিনজন ডক্টর। তাশরিফের পাশে রাহাকে দেখে তারা কথাগুলো বলছিল। তাশরিফ কিছু বলতে যাবে এমন সময় রাহা মুচকি হেসে বলল, আসলে তাশরিফ সময় পায়নি জানানোর। একদিন অবশ্যই সময় করে বাসায় ইনভাইট করলো, আসবেন কিন্তু। বিনিময়ে ডক্টররা হেসে বলল। অফকোর্স ম্যাম। তাশরিফ তার চেম্বারে যেতে যেতে বলল, তুমি এটা কি বললে রাহা? ওনারা ভুল বুঝেছে, ভুলটা ভাঙানো উচিত। রাহা হেসে বলল, সারপ্রাইজ রাখো একটা। তোমাদের রিসেপশনেই না হয় সবার আবার সাথে পরিচয় হলো, সমস্যা কোথায়? তাশরিফ ভেবে বলল, ওকে, তাই হোক। আচ্ছা তাশরিফ, তোমার কি আবার প্রতি কোনো ইন্টারেস্ট আছে? তাশরিফ তাকালো রাহার দিকে, বলল, কোন ইন্টারেস্টের কথা বলছো তুমি রাহা? ওয়াইফ। দেখো রাহা, বিয়েটা এমনভাবে হয়েছে যে সবকিছু অগোচর লাগছে। ইন্টারেস্ট না থাকলেও এটা আমাকে মানতেই হবে যে আভা আমার ওয়াইফ। এখন নেই তা বলে যে কখন ইন্টারেস্ট হবে না তা কিন্তু নয়। তাশরিফ, মনে আছে তোমাকে আমি বলেছিলাম একদিন, উইল ইউ ম্যারি মি তাশরিফ? তখন তুমি বলেছিলে বিয়ের প্রতি তোমার আপাতত কোনো ইন্টারেস্ট নেই। 5 বছরের ইন্টারেস্ট তৈরি হয়নি তা কে বলেছে তোমায় রাহা? রাহা কোনো উত্তর পেল না। তাশরিফকে বলল, আমি একটু আসছি। তখনই রাহার ফোনে কল আসে। রাহা এদিক ওদিক তাকিয়ে কলটা রিসিভ করতেই বলল, হোয়াটস ইউর প্রবলেম ফারাবি? আমি তোমাকে কল করব, ব্যাক করব বলেছিলাম না ফারাবি? ওপাশ থেকে ফারাবি বিরক্ত কণ্ঠে বলল, তুমি কি এখন তাশরিফের সাথে আছো? ছিলাম তাশরিফের সাথে, ভাগ্যিস বেরিয়েছিলাম। আমাকে দেখেছিলে ভার্সিটিতে? না, তুমি বোধ হয় গাড়িতে ছিলে। শোনো রাহা, যে কোনো মূল্যে এখন আমি আভাকে আমার করে চাই। এত যেহেতু ভালোবাসো, তাহলে কেন বিয়ের আসর থেকে উঠে পালালে? তোমার একটা ভুলের জন্য আমি তাশরিফকে হারাতে বসেছি। রিভেস রাই ইটস এ রিভেস। এখন কোথায় গেল তোমার রিভেঞ্জ ফারাবি? রাহা, তুমি ভুলে যেও না, আমার হেল্প ছাড়া তাশরিফকে তুমি কখনো পাবে না। রাহা চুপ হয়ে গেল। আসলেই তো ফারাবিকে ছাড়া সে তাশরিফকে কখনো নিজের করে পাবে না। কি করতে হবে বল? আজ রাতে দেখা করো আমার সাথে। কোথায়? লোকেশন মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। কল কাটতেই পেছনে ফিরে তাশরিফকে দেখে চমকে ওঠে রাহা। আমতা আমতা করে বলল, তাশরিফ, তুমি এখানে কখন বেরোলে? কার সাথে তুমি কথা বলছিলে রাহা? কোথায় যাবে রাতে? রাহা জোরপূর্বক হেসে বলল, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো তাশরিফ। দাঁড়াও আভা। পেছনে ফিরে তাকাতেই ফারাবিকে দেখে চোখ মুখ কঠিন করলো আভা। সে তাশরিফের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল কলেজ শেষে। কোথা থেকে ফারাবি আসলো সে ভেবে পাচ্ছে না। আভা, তুমি আমাকে কেন ডাকছো ফারাবি? সকালের থাপ্পড়টা এত জলদি ভুলে গেছো? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। লজ্জা করে না তোমার একটা বিবাহিত মেয়েকে বিরক্ত করতে? না, করে না, বিকজ আই লাভ ইউ। কথাটা বলার সাথে সাথে ফারাবির কলার চেপে ধরে তাশরিফ। ঘুষি দিতে দিতে বলল, নেক্সট টাইম আমার পেছনে তোকে দেখলে আইল জাস্ট কিল ইউ। আচমকা তাশরিফ এইভাবে চলে আসবে তা ভাবতে পারেনি আভা। আভা ছাড়াতে ছাড়াতে বলল, স্টপ দিস তাশরিফ ভাই, চারিদিকে সবাই তাকিয়ে আছে, ছাড়ুন ওকে। ফারাবিকে ছেড়ে দিতেই ফারাবি শার্টের কলার পেছনে নিতে নিতে বলল, ডক্টর তাশরিফ চৌধুরী, খুব শীঘ্রই তুমি এই পৃথিবী থেকে বিদায় নেবে। এটা ফারাবি রাজের চ্যালেঞ্জ। বাসায় প্রবেশ করতেই কারোর সাথে কোনো কথা না বলে সোজা উপরতলায় চলে গেল তাশরিফ। তার পেছন পেছন বাসায় ঢুকেছে আভা। রাফসান চৌধুরী বসে বসে চা খাচ্ছিলেন, সাথে ছিলেন নীরা চৌধুরী। রাফসান চৌধুরী ছেলের এমন হাবভাব দেখে আভাকে বলল, আভা, কি হয়েছে? তাশরিফ এমন করছে কেন? আভা উপরতলার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কই মামা, কিছু হয়নি তো। নীরা চৌধুরী কপট রাগ নিয়ে বললেন, শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটার আজ এই অবস্থা। কি জানে কি করছে, যার জন্য তাশরিফ এতটা রেগে আছে। আভা নিচু স্বরে বলল, আমি সত্যি কিছু করিনি মামি। এই মেয়ে, একদম তর্ক করবে না। যাই তো, গিয়ে দেখি ছেলেটার কি হয়েছে। নীরা বেগম উঠে দাঁড়াতেই রাফসান চৌধুরী আবাকে নরম কণ্ঠে বললেন, আয় মা, আমার পাশে বস। আবা গিয়ে মামার পাশে বসলো। রাফসান চৌধুরী মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে?
আভা সব ধীরে ধীরে বলল রাফসান চৌধুরীকে। রাফসান চৌধুরী মনোযোগ দিয়ে শুনলেন সবটা। তাহলে এই ব্যাপার? আভা চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ। যা ইচ্ছে তা খারাপ হলেও তোদের সম্পর্কের ক্ষেত্রে তা ভালোই হবে। মামার কথা বুঝতে পারল না আভা। সে কোন ভালোর কথা বলছে? চুপচাপ বসে আছে আভা। সে বিছানায়, তাসরিফ সোফায়। সে ল্যাপটপে কিছু একটা করছে। আভা একটু পরপর তাকায় তাসরিফের দিকে। তাসরিফের হেলদোল নেই, সে নিজের মতো করে নিজের কাজ করছে। শুনছেন? তাসরিফ তাকালো না আভার দিকে। আভা আবারও বলল, তাশরিফ ভাই শুনছেন? ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই তাসরিফ বলল, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? কেমন করছে? এই যে বাসে আসার পর থেকে কথা বলছেন না। তোর সাথে আগে কি অনেক কথা বলতাম? আভা না বোধক মাথা নাড়ালো। তাসরিফ বলল, ফারাবিকে দেখলে মাথা গরম করাটার প্রতি তোর দুর্বলতা প্রকাশ করে। কালকে এমন না করলে বোধহয় ভালো। আর আরেকটা কথা, এখন তুই আভা নয়, মিসেস আভা চৌধুরী। নিজেকে একটু হলেও বদলা। আভা চট করে গিয়ে তাসরিফের পাশে বসলো। বেশ উৎফুল্ল নিয়ে বলল, আপনি ভালোবেসে কাছে টানলে আমি নিজেকে একটু নয় তাশরিফ ভাই, সবটুকু বদলে ফেলবো। ফারাবি। ফোন থেকে দৃষ্টি সরিয়ে রাহার দিকে তাকালো ফারাবি। এতক্ষণ কেউ কাউকে ওয়েট করায় রাহা? কামন ফারাবি, আমি একটু আমার আঙ্কেলের বাসায় গিয়েছিলাম। হেই, দেখি দেখি, তোমার গালে কালো দাগ কিসের? ফারাবি সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঢেকে ফেললো তার গাল। বুঝতে দিল না তাসরিফ তাকে আঘাত করেছে। কথা এড়াতে বলল, ওইটা কিছু না, বসো এখানে। বসলো তারা দুজন। রাহা বলল, তোমার জন্য আমি লন্ডন থেকে বাংলাদেশে ব্যাক করেছি, কিন্তু এসেই দেখছি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তাশরিফ আবার প্রতি অনেক বেশি কেয়ারিং ফারাবি। আমি চিনতেই পারছি না তাশরিফকে। রাহা, এতটা কেয়ারিং হতে দেওয়া যাবে না তাশরিফকে। শোনো আমার কথা মনোযোগ দিয়ে। তুমি এমন এমন কাজ করবে তাশরিফের সাথে যাতে আবার সন্দেহ হয়, তাশরিফের প্রতি ভালোবাসা না সৃষ্টি হয়। তারপরেই তো জমবে খেলা। লিসেন, কালকে একটা পার্টি আছে। ওই পার্টিতে আমাদের কোম্পানি ইনভাইটেড, মানে ওই পার্টিতে বড় বড় বিজনেসম্যান ইনভাইটেড আছে। আই অ্যাম শিওর আভা আর তাশরিফও ওই পার্টিতে আসবে, বিকজ তাশরিফের বাবা তো যাবেই না। ওইখানে গেলে কি হবে? যা হবে তা ডক্টর তাশরিফ চৌধুরী পুরো ক্যারিয়ার ডিভাইস হয়ে যাবে, ফিডিশন হয়ে যাবে। এটা বলেই বাঁকা হাসে ফারাবি। আভার দিকে এক পলক তাকালো তাসরিফ। মেয়েটা ঘুমিয়ে আছে। কখন কি বলে ফেলে আবেগের বশে তা হয়তো আভা জানেই না। আচ্ছা, আভা কি কোনোভাবে তাসরিফের প্রতি দুর্বল হয়ে পড়েছে? কথাটি ভাবতেই তাসরিফ বলল, দুর্বল তো আভাকে হতেই হতো, একবারই মানে নিচ্ছে, সমস্যা কোথায় তাতে? তখনই তাসরিফের ফোনে একটা কল আসে। তাসরিফ রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলল, হ্যালো ডাক্তার তাফসির চৌধুরী। তাসরিফ পেছনে ফিরে তাকালো আভার দিকে। না, সে ঘুমিয়ে আছে। তাসরিফ ফিসফিস করে বলল, ওদিকের খবর কি, কিছু জানতে পেরেছ? আপনার সন্দেহ একদম ঠিক। তাসরিফ পাকা হেসে কলটা কাটলো। মিনমিনিয়ে বলল, গ্রেট সারপ্রাইজ কামিং সুন। সকালে ঘুম থেকে উঠতেই আভা দেখলো তাসরিফ রুমে নেই। আভা হাই তুলতে তুলতে বলল, ডক্টর সাহেব কোথায় গেলেন? সে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে আয়নায় নিজেকে এক পলক পরখ করে নিচতলায় যায় সে। রাহা সোফায় বসে নীরা চৌধুরীর সাথে কথা বলছে। আভা রাহাকে দেখে মামাকে বলে, মামা, তাশরিফ ভাই কোথায়? হসপিটালে গেছে, আয় মা, পাশে আয়। আভা গিয়ে বসলো মামার পাশে। তারপর রাহাকে দেখে দেখে বলে, যাওয়ার আগে তাসরিফ বলে গেছে বিকালে যেন সুন্দর করে সেজে থাকিস, আজ তোরা একটা পার্টিতে ইনভাইটেড। রাহা তখন বলে উঠল, আঙ্কেল, আপনি কি কোনোভাবে খানমেন ট্রাস্টের পার্টির কথা বলছেন? রাফসান চৌধুরী নাকের ডগা থেকে চশমাটা একটু উপর দিকে নিয়ে বলল, হ্যাঁ কেন, তুমি জেনে কি করবে? রাফসান চৌধুরী খোঁচা মেরে কথাটি বলেছে তা বুঝতে পেরেছে রাহা। রাহা তাও বলল, ওখানকার ইনভিটেশন কার্ড আমিও পেয়েছি আঙ্কেল। ভ্রুকুচকে তাকালেন রাফসান চৌধুরী। আভাও মামার দিকেই তাকালো। তারপর আভা বলল, আপনি কিভাবে কাট পাবেন আপু? বাংলাদেশে তো আপনারা কেউ নেই। রাহা থতমত খেয়ে গেল। হুট করেই বলল, থাকে না, কি বললো? আবার একজন আঙ্কেল থাকে, তিনি যেতে পারবেন না বলে আমাকে পাঠাবেন। আমরা যেখানে যাই সেইখানে এই মেয়েটাকে কেন যেতে হবে? কথাটি বেশ মিনমিনিয়ে বলল আভা। ওয়াশরুম থেকে বের হয়ে এলো তাসরিফ। একটু আগেই সে হসপিটাল থেকে বাসে ফিরেছে। আভার দিকে তাকাতেই দৃষ্টি স্থির হয়ে যায় তার।
কালো রঙের শাড়ি পরেছে আভা, চুলগুলো ছেড়ে রেখেছে, চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক। আভা পেছনে তাকিয়ে দেখলো তাশরিফ তার দিকেই তাকিয়ে আছে। আভা মাথা নিচু করে ফেললো লজ্জায়। তাশরিফ কাছে আসে আভার। আভা লজ্জা মাখা হাসি দ্বিগুণ হয়ে যায়। তাশরিফ নেশালো কণ্ঠে বলল, এত সেচেছিস কেন? কাকে দেখানোর জন্য? আভা ভুলবশত বলে ফেললো, আপনাকে দেখানোর জন্য। তো পার্টিতে কি আমি একা থাকবো? আমতা আমতা করে বলল, না, মানে কি ইয়ে করছিস? মিসেস চৌধুরী, আমি সুন্দরভাবে গেলে আপনারই তো সম্মান বাড়বে। তাশরিফ ভাই, সবাই বলবে এই দেখুন দেখুন, এই চৌধুরীর বাড়ির একমাত্র ছেলের বউ। তাশরিফ আর আভা পার্টিতে এসেছে। তাদের সাথে এসেছে রাহা। আভা ফারাবিকে পার্টিতে দেখে অবাক হয়ে বলল, তাশরিফ ভাই দেখুন, ফারাবি। তাশরিফ এক পলক তাকালো ফারাবির দিকে। আভার হাত ধরে বলল, সামনে চল, ফারবি এখানে থাকবে, কারণ ওর বাবাও একজন বিজনেসম্যান। তখনই একটা ইয়াং ছেলে আসলো তাশরিফের কাছে। তাশরিফকে জড়িয়ে ধরে বলল, হাই তাসফির, হাউ আর ইউ? হেই শিথিল, আম ফাইন, অ্যান্ড ইউ? ফাইনালি, রাইট? শিথিল হাসলো, বলল, আসলেই অনেকদিন পর তোর সাথে দেখা। পাশে কে? ভাবি? তাশরিফ পাশে না তাকিয়ে বলল, হ্যাঁ। শিথিল যেই পাশে হাত বাড়ালো চমকে উঠল তাশরিফ। আভা নেই পাশে, পাশেই হলো রাহা। তাশরিফ কিছু বলতে যাবে তার আগেই শিথিল বলল, বিয়ে করেছিস জানাবি না? ইনভাইটও পেলাম না। শিথিল শিথিল তাশরিফকে থামিয়ে দিয়ে বলল, নো প্রবলেম, একটা পার্টি কিন্তু অবভিয়াসলি চাই, এনজয় কর, আমি আসছি। শিথিল যেতেই তাশরিফ রাহাকে বলল, আবু কোথায় রাহা? সবাই ভুল বুঝছে। রাহা বুঝেও না বুঝার মতো করে বলল, আমার কি দোষ তাসরিফ? আমি কি জানতাম সবাই আমাকে তোমার ওয়াইফ ভাববে? আবাকে দেখেছ? আই ডোন্ট নো। তাশরিফ গম্ভীর ফেস নিয়ে আভাকে খুঁজতে গেল। এদিকে রাহা ফারাবিকে চোখে চোখে কিছু একটা ইশারা করতেই সে হাত দিয়ে ওকে দেখালো। আভা মন খারাপ করে হাঁটছে তাশরিফের পাশে। তাশরিফ তাকে ভীষণ বকেছে। তার কি দোষ? রাহাই তো তাকে বলল বাইরে তাকে নাকি কে ডেকেছে। সে তো তাশরিফকে না বলে বাগানে এসেছিল, এতেই তার দোষ হয়ে গেল। মনে মনে রাহাকে ডাইনি থেকে নিয়ে সবভাবেই ধুয়ে দিয়েছে আভা। তাশরিফকে কিছু বলার সুযোগই পেল না সে। তাশরিফ প্রচুর রাগি রাগি ফিক্স করে আভাকে নিয়ে বসলো একটা জায়গায়। তখনই রাহা তাশরিফের সামনে জুসের গ্লাস রাখে। আভাকে নিজের হাতে একটা গ্লাস দিয়ে তাশরিফের দিকে আরেকটা গ্লাস এগিয়ে দিল আর বলল, টেক দিস তাশরিফ। তাশরিফ তাকালো রাহার দিকে। রাহা আভাকে জড়িয়ে ধরে বলল, কি হলো বাবা, জুসটা খাও, খাচ্ছ না কেন? তাশরিফ আবার হাত থেকে জুসের গ্লাসটা ট্রেতে রেখে রাহাকে বলল, দুটো গ্লাসের জুস আগে তুমি খাও রাহা। রাহা থতমত খেয়ে বলল, হ্যাঁ। তাশরিফ ফালতু হেসে বলল, তোমাকেই বলছে। রাহা তখন আমতা আমতা করে বলল, আমি কেন খাবো তাশরিফ? জুসটা তো তোমাদের জন্য এনেছি। কে বলতে পারে? এই জুসে তো কিছু থাকতেও পারে, তাই না? রাহা অবাক হয়ে বলল, ওয়েট, তুমি কি কোনোভাবে আমাকে কোনো কিছু নিয়ে ডাউট করছো তাশরিফ? তাশরিফের শীতল চাহনি। সে মুচকি হেসে বলল, তোমাকে না, আমি ফারাবিকে সন্দেহ করছি। রাহা না জানার ভঙ্গিমাতে বলল, হু ইজ ফারাবি তাশরিফ? তাশরিফ আভার দিকে এক পলক তাকালো। আভার দৃষ্টি সবুজ ঘাসে। সে মাথা নিচু করে বসে আছে। তাশরিফ বলল, শত্রু, আমার ভীষণ কাছের শত্রু। রাহা হাঁপাতে হাঁপাতে বলল, আমি তো আরেকটুর জন্য ধরাই পড়ে যাচ্ছিলাম ফারাবি। ফারাবি ড্রিঙ্কস খেতে খেতে বলল, সতর্কতার অভাব রাহা, তোমাকে অ্যাক্টিংয়ের ওপর ফিউচার কি ডিট করতে হবে? রাহা চোখ কঠিন করে বলল, আমি তোমার সাথে মিলে আর কোনো প্ল্যানে যাব না ফারাবি, তুমি অন্য কাউকে খুঁজে নাও। ফারাবি মনে মনে বলল, না, এখন রাহাকে হাতছাড়া করা যাবে না, নয়তো আমি আবাকে হারাবো। ফারাবি চট করে বলল, হেই রাভা, কুল ডাউন, নেক্সট প্ল্যান মনে আছে তোমার? ইয়েস। কোনো ভুল যেন না হয় রাহা, খুব কেয়ারফুলভাবে কাজটা করতে হবে। ফারাবির দিকে হুট করে তাকালো রাহা। চেকের মধ্যে শার্ট পরেছে সে, হাতা কুটিয়ে রেখেছে, জিন্স পরেছে সাথে, হাতে ব্রাউন ফিতার ঘড়ি, চুলগুলো উল্টানো, সিল্কি তা বোঝাই যাচ্ছে। ফারাবি রাহার এমন চাহনি দেখে আঙুলে তুড়ি বাজিয়ে বলল, হেই রাহা, এনি প্রবলেম? রাহা চমকে উঠে বলল, হ্যাঁ, না কিছু না। আচ্ছা, আমি আমার কাজে যাই, তুমি এদিকটা দেখো। ওকে। আপনি আমার সাথে কথা বলবেন না? তাশরিফ ফোনের দিকে নজর সরিয়ে আবার পানে তাকালো, তারপর বলল, আমি তো চুপই ছিলাম, তুই তো আমাকে কথা বলাচ্ছিস। আচ্ছা, আপনি ডক্টর কিভাবে হলেন তাশরিফ ভাই?
কেন? তোর কোন অকাল চেয়ে কাজের কাজ করতে গিয়ে আমার নামে বদনাম হয়েছে? আপনি ডাক্তার হলে আমার মন বুঝছেন না কেন তাশরিফ ভাই? আচমকা আভার মুখে এমন কথা শুনে তাসরিফ কী জবাব দেবে ভেবে পেল না। তারা দেখিয়ে বলল, ভেতরে চল, কাপল ডান্স হবে। সারা জীবনে তো নাচবে, পার্টিতে নাচলে সমস্যা কোথায়? ফারাবি ডান্স করতে করতে রাহাকে তাসরিফের দিকে ছাড়তেই তাসরিফ সরে যায় আর রাহা পড়ে যায়। আচমকা এমন ঘটনায় হকচকিয়ে ওঠে রাহা। তাসরিফ দেখেও না দেখার ভান করে ডান্স করছে আভার সাথে। তাসরিফ আভার চোখে চোখ রাখতেই আভা লাজুক হেসে মাথা নুইয়ে ফেলে। তাসরিফ চারিদিকে তাকিয়ে বলে, তোর এত সুন্দর হওয়ার কি প্রয়োজন ছিল আভা? আভা তাসরিফের মুখে এহেন বাক্য শুনে বাকরুদ্ধ। ধীর কণ্ঠে বলল, আপনার দৃষ্টি সুন্দর বলে আমাকে আপনার সুন্দর লাগছে। বাহ, তুই তো কবি হয়ে গেলে রে আভা। আমি তো কবি না, আমি লেখিকা। আপনি জানেন না? কখন থেকে লিখতে শুরু করলি? কোথায় লিখিস? ও মা, অনেক আগে থেকেই তো। কেন জানেন না? আমি ফেসবুকে লেখালেখি করি। আমার পেজের নাম স্টোরি অফ মেঘ, মার্শিয়া জাহান মেঘ। তাসরিফ তাকালো ফারাবির দিকে। ফারাবির সাথে এখন অন্য একটা মেয়ে ডান্স করছে। রাহার রক্তিম চাহনি নিয়ে দেখছে ফারাবিকে। পা ব্যথায় সে এক জায়গায় ঝিম মেরে বসে আছে। ফারাবি হাত মুঠো করে মেয়েটিকে ছেড়ে রাহার কাছে গেল। দাঁতে দাঁত চেপে বলল, রাহা, তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হবে না। রাহার আগে কণ্ঠে বলল, আমি পড়ে গেলাম, তুমি উঠালে না অবধি, আবার এসেছো আমাকে ধমকাতে? শাট আপ রাহা, জাস্ট শাট আপ। এইটা আমাদের পরবর্তী প্ল্যান ছিল যে তাশরিফ আভাকে ছেড়ে তোমাকে ডান্স করতে ধরবে, আর আমি ওই সুযোগে আভাকে নিজের করে টেনে নেব। তারপর ড্রিঙ্কস করিয়ে একটা রুমে নিয়ে যাব। ওইখানে তুমি তাশরিফকে নিয়ে আসবে, আমি আর আভা ঘনিষ্ঠ মুহূর্তে থাকবো। কি এইটা আমাদের প্ল্যান ছিল না? ছিল, দোষটা তো তোমারই। তুমি তো আমাকে ভালোভাবে তাশরিফের দিকে ছাড়তে পারোনি। হ্যাঁ, সব দোষ আমার। আর তুমি দারুণ কাজ করো, তাই না? রাহা মুখে আঙুল রেখে ভাবনার ভঙ্গিমাতে বলল, একটা দারুণ প্ল্যান আমার মাথায় এসেছে। পার্টি শেষের দিকে, এখন কোনো প্ল্যানই কাজে দেবে না। ফারাবি, এই প্ল্যানটা কিন্তু জোস, ভেবে দেখো। আচ্ছা, আমাকে বলো। আভা ওয়াশরুম থেকে এসেই দেখে তাশরিফ এখানে নেই। ডান্স করতে করতে তার শাড়ির আঁচল কিছুটা সমস্যা হয়ে গিয়েছিল, তাই সে ওয়াশরুমে গিয়েছিল ঠিক করতে। এসেই দেখে তাশরিফ নেই। আভা চারিদিকে চোখ বুলিয়ে সবাইকে দেখতে পেলেও তাশরিফকে তার চোখে পড়ল না। এই তো রাহাও আছে। তখনই আভার চোখ যায় তার হাতের কাছে একটা সাদা কাগজ। সে কাগজটা খুলে দেখল, সেখানে গুটি গুটি করে লেখা, বাইরে অপেক্ষা করছি তোর জন্য, চলে আয়। আভার মুখশ্রীতে ফুটে উঠেছে হাসি। সে লাজুক হেসে মনে মনে বলল, ভালোবাসি আপনাকে প্রিয় ডাক্তার সাহেব। এদিকে রাহা, আভাকে দেখেছ? না তো দাস, কেন? ইস, এই মেয়েটাকে নিয়ে কিছু করে এক্ষুনি এখানে দেখি, আবার ওখানে দেখি, এক জায়গায় মেয়েটাকে কখনোই দেখি না। হে তাশরিফ, ডোন্ট ওয়ারি, হয়তো কাছেই আছে, এনজয় করছে পার্টিতে। আমার কাছে আসো, আমরা দুইজনে ড্রিঙ্কস করি। নো থ্যাঙ্কস রাহা, আমি সব খাই না। I know because you're doctor. I'm also a ideal doctor. But একটা দিনই তো, প্লিজ। সরি রাহা, আমি খেতে পারবো না। রাহা তাশরিফের হাতে ড্রিঙ্কস দিয়ে জোর করে খাওয়াতে খাওয়াতে বলল, অনলি ওয়ান ডে বেব। তাশরিফ নেশার ঘোরে পড়ে এক গ্লাসের বদলে 3 গ্লাস খেয়ে ফেলেছে ড্রিঙ্কস। রাহা রাজ্য জয়ের হাসি হেসে কল করলো ফারাবিকে আর বলল, কাজ হয়ে গেছে। তাশরিফের জায়গায় ফারাবিকে দেখে চমকে ওঠে আভা। সঙ্গে সঙ্গে জড়িয়ে রাখা হাত দুটো ছেড়ে দূরে সরে দাঁড়ায়। অবাক হয়ে বলল, আপনি? ফারাবি স্বাভাবিক কণ্ঠে বলল, ছাড়লে কেন? আরও কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরেই থাকতে। পিছু ফিরে দাঁড়িয়ে থাকায় আভা বুঝতেই পারেনি যে এটা তাশরিফ নয়, ফারাবি। আভা অনেকটা রেগে বলল, তাশরিফ ভাই কোথায়? অন্য মেয়ের সাথে রোম্যান্স করছে তোমার তাশরিফ ভাই। কি? হ্যাঁ আভা, ডক্টর তাশরিফ চৌধুরীকে তুমি চেনো না। সে মোটেও ভালো ছেলে নয়। ড্রেসের মতো সে মেয়েও চেঞ্জ করে। তুমি হয়তো জানো না যে হাসপাতালেই তাশরিফ অনেক নার্সের সাথে ঘনিষ্ঠিত করে। সাজরে থাপ্পড় পড়ে ফারাবির গালে। আভা চিৎকার করে বলল, নেক্সট টাইম ডক্টর তাশরিফ চৌধুরী সম্পর্কে আর একটাও বাজে কথা বললে আমি আপনাকে ছাড়বো না, মিস্টার ফারাবিরাজ। ফারাবি গালে হাত রেখে বলল, তুমি আমাকে বিশ্বাস করলে না তো আভা, চলো আমার সাথে, নিজের চোখে দেখবে, চলো। কি দেখবো আমি? কি দেখবো? আভা চিৎকার করে কথাটি বলতেই ফারাবি তাচ্ছিল্য হাসি হেসে বলল, তোমার ডক্টর সাহেবের আসল চেহারা দেখবে, চলো। তার বেস্ট ফ্রেন্ড রাহার সাথে সে এখন এক বিছানায় শুয়ে কিভাবে নোংরামো সময় কাটাচ্ছে,
দেখবে না? চলো। ফারাবি আভার হাত টানতে টানতে নিয়ে গেল ভেতরে। সবার অগোচরে একটা রুমের দরজা ধাক্কা দিতেই আভা চমকে উঠল। মুখ তার বোবা বনে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। রাহার উপর তাসরিফ। রাহা তাসরিফের পিঠ খামচে ধরে আছে। হানমনে সে বলল, ডাক্তার সাহেব। আভা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তার দৃষ্টি স্থির। ফারাবি আভার অগোচরে বাঁকা হেসে আভার দিকে তাকিয়ে বলল, ভুল মানুষকে বিশ্বাস করলে এইভাবেই ঠকতে হয়। আভা এক মুহূর্ত অপেক্ষা করে না, এগিয়ে যায় তাসরিফের দিকে। তাসরিফকে সরিয়ে আনে রাহার থেকে। রাহা চমকে যাওয়ায় ভান করে বলল, আভা তুমি এখানে? আভা যতটা রাগ নিয়ে কথা বলা সম্ভব ততটা রেগে বলল, লজ্জা করলো না তোমার একবারও এইভাবে নিজের বন্ধুর সাথে বিশ্বাস নিয়ে খেলতে? মানে কি যাতা বলছো আভা? তাশরিফ তো আমাকে ডেকে আনলো এই রুমে, নয়তো কি আমি পার্টি ছেড়ে এই রুমে আসি সবার আড়ালে? আর আশা করি যা দেখেছো তা ফোর্সলি কিছু নয়। আভা তাকালো এক পলক তাসরিফের দিকে। তাসরিফকে শর্ট পড়াতে পড়াতে বলল, এত নেশার ঘরে আর যাই হোক, তাশরিফ ভাই আমাকে ডেকে পাঠাতে পারে না? নেশা করেছে বলেই তাশরিফ আমাকে কাছে টেনেছে। আমি এখন এই মুখ কাকে দেখাবো? কাকে? কথাগুলো বলেই রাহা ন্যাকা কান্না জুড়ে দিয়েছে। আভা যথাসম্ভব নিজেকে শান্ত রেখে তাকালো ফারাবির দিকে। গলা শুকিয়ে গেছে আভার। কিভাবে পারে মানুষ এমনটা করতে? আভা বলল, মিস্টার রাজ চৌধুরী, ষড়যন্ত্র বড্ড কাঁচা হাতে করলেন, আর একটু সতর্ক হয়ে করা দরকার ছিল। ফারাবি বাঁকা হেসে বলল, শুধু তুমি জেনেছো সত্যটাকে। সকাল হতে দাও, তারপর বুঝবে কোনটা কাঁচা হাতের খেলা আর কোনটা পাকা হাতের খেলা। মানে? ফারাবি তাকালো রাহার দিকে। রাহাও তাকিয়ে আছে ফারাবির দিকে। হুট করেই দুজন খুব বিশ্রীভাবে হেসে উঠল। কি হয়েছে আবা? তাসরিফের এই অবস্থা কেন? সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই রাফসান চৌধুরীর কথাটি আভাকে বলল। আভা মাথা নিচু করে বলল, মামা, আমি তাশরিফ ভাইকে আগে রুমে শুয়ে দিয়ে আসি, পরে সব বলছি। রাফসান চৌধুরী চারিদিকে উঁকি ঝুঁকি দিয়ে বলল, জলদি নিচে যা, তোর মামি দেখলে তোকে আবার এই নিয়ে কথা শোনাবে, অথচ দেখা যাবে তোর কোনো দোষ নেই। আভা তাকালো মামার দিকে, বলল, মামা কটা অবধি জেগে থাকবে? কেন, কি হয়েছে? তুই যা, আমি সজাগ আছি। আমি জানি তুই হয়তো কিছু বলতে চাস আমায়। আচ্ছা ঠিক আছে, আমি তবে যাই, ওনাকে ঠিক করি। কথা বলেই আভা ওপর তলায় চলে গেল তাশরিফকে নিয়ে। কোনো রকমে হাঁটছে তাশরিফ। রাফসান চৌধুরী অবাক হয়েছে ছেলের এমন অবস্থা দেখে, কারণ তাশরিফ কখনোই ড্রিঙ্কস করে না। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসে পড়লেন। ভাগ্যিস নীরা জেগে নেই। কি? কিন্তু তাসরিফ তো এইসব খায় না আভা। রাহা, এখন ওই রাহা নামের মেয়েটা কোথায়? সে তো এখনো ফেরেনি। আমি নিজেও জানি মামা, তাশরিফ ভাই এসব খায় না। সম্পূর্ণটা ওরা দুজন আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল। ওই মেয়ে আজ আসুক, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমার ঘরে থেকে আমার ছেলে সর্বনাশ করতে ওই মেয়ের বুক কাঁপেনি। তাশরিফ ভাই এখন ঘুমাচ্ছে, সকালে ঘুম ভাঙলে সম্পূর্ণটা জানতে পারবো। কিন্তু ওই রাহা এখনও ফিরছে না কেন? কি চাইছে এই মেয়েটা? আবার কোনো ঝামেলা পাকাবে না তো? রাফসান চৌধুরী কিছু একটা ভেবে বলল, ও শিট আভা, আমি শিওর আগামীকাল পেসের মানুষজন আমাদের বাড়িতে এসে ভিড় করবে। কথাটা বলেই রাফসান চৌধুরী কপালে হাত রাখেন। চিন্তার ছাপ মুখমণ্ডলে স্পষ্ট। আভা নখ কামড়াতে কামড়াতে ভাবছে কিছু একটা। তারপর বলল, মামা, কোনোভাবে রাহা আর ফারাবি ফ্রেশ মিডিয়াকে আজ রাতেই ইনফর্ম করে দিবে না তো? হ্যাঁ, ওইটাই ভাবছি। এখন তো রীতিমতো তাসরিফের মান সম্মান যাওয়ার পথে, সাথে আমারও। আভা তৎক্ষণাৎ কিছু একটা ভেবে মুচকি একটা হাসি দিল। রাফসান চৌধুরীর চোখ এড়ায়নি সেই হাসি। তিনি বললেন, তুই হাসলি কেন আভা? মামা, সকালটা হতে দাও। যেই ফাঁদ ওরা পেতেছে সেই ফাঁদে ওরা নিজেরাই তলিয়ে যাবে। ইট মারলে তো পাটকেল প্রয়োগ করতেই হয়। রাতের আধারও ছেয়ে আছে আকাশে। চারিদিকে নির্জনতা। আভা ধীর পায়ে ক্লাবে ঢুকে খুঁজছে সেই কাঙ্ক্ষিত জিনিসটি। টর্চ লাগিয়ে খুঁজছে। বাইরে দাঁড়িয়ে আছেন টপ বিজনেসম্যান রাফসান চৌধুরী। আভাকে এই রাতে একা তিনি এখানে কোনোভাবেই আসতে দেয়নি। তখনই আভার চোখ যায় ওই কাঙ্ক্ষিত জিনিসটিতে। চোখ ঝলমল করে ওঠে তার। মনে মনে বলল, ফাইনালি পেয়ে গেছি। আমি বেঁচে থাকতে ডক্টর তাশরিফ চৌধুরী এবং রায়ান চৌধুরীর মানসম্মান নিয়ে খেলতে আমি কাউকে দিব না, কাউকে না। তাশরিফ চোখ দুটো ধীরে ধীরে খুলে চারদিকে এক পলক তাকায়। ঝাপসা দেখছে সে। চোখ ঢোলে তাকালো চারিদিকে। উঠে বসে বিছানায়। মাথাটা ভীষণ ব্যথা করছে তার। কপালে হাত রেখে মনে করার চেষ্টা করছে তার সাথে ঠিক কী হয়েছে। কিছু একটা ভেবে চিৎকার করে বলল, আভা, আভা, এই আভা। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আভা।
চুলগুলো ভেজা তার। এত ক্লান্ত লাগছিল তার যে গোসল না দিয়ে থাকতে পারল না। হুট করেই তাশরিফের এমন চিৎকার শুনে চমকে উঠেছে। আভা তড়িঘড়ি স্বরে বলে, কি হয়েছে তাশরিফ ভাই, এমন করছেন কেন? বাজে স্বপ্ন দেখেছেন? আমরা না পার্টিতে ছিলাম, আমি এখানে এলাম কখন? আভা তাশরিফের পাশে গিয়ে বসলো, তারপর বলল, পার্টিতে কি হয়েছিল? আপনার কোনো কিছু মনে নেই? তাশরিফ অবুঝ দৃষ্টি নিক্ষেপ করলো আভার বানে। আভা নরম কণ্ঠে বলল, ঘুমান, সকালে হয়তো অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। আভার কথার পূর্ণাঙ্গ অর্থ বুঝতে পারল না তাশরিফ। আভাকে বলল, কি বলছিস এসব? আভা তাশরিফের দিকে এক ধ্যানে তাকালো। মানুষটা কতটা নিষ্পাপ, অথচ তাকে কত বড়ই না অপবাদ দিয়ে দিল। পার্টিতে কি হয়েছিল আমাকে বলুন তো শেষের দিকে। তোকে খুঁজতে খুঁজতে আবারও বাগানে যাচ্ছিলাম, ঠিক তখনই রাহা এসে বলল, তুমি কি আবাকে খুঁজছো তাশরিফ? আমি বললাম হ্যাঁ, তুমি কি দেখেছ? রাহা বলল, ক্লাবের পেছনের বেডরুমে তুই জানি কান্না করছিস। আমি গেলাম, তারপর হুট করে লাইট অফ হয়ে যায়। ব্যাস, এতটুকুই মনে আছে। এরপর কি হয়েছে আমি মনে করতে পারছি না। আভা তাশরিফের একদম কাছে গেছে গিয়ে নেশালো স্বরে বলল, আমাকে আজ একটু ভালোবাসেন না ডাক্তার সাহেব? আমার যে আপনাকে আজ বড্ড কাছে টানতে ইচ্ছে করছে। আভাকে দূরে সরিয়ে দেয় তাশরিফ। উঠে দাঁড়িয়ে বলল, এসব কি যাতা বলছিস আভা? অনেক রাত হয়েছে, শুয়ে পড়। আমিও শুয়ে পড়ছি। কথাটি বলেই তাশরিফ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সবটা মানিয়ে নেওয়ার সে চেষ্টা করছে ঠিকই, কিন্তু এতটা জলদি আভাকে নিজের সাথে মিশে নিতে চায় না সে। হয়তো এটা শুধু আভার ভালোর জন্যই। আভা বিছানায় শুয়ে পড়ে, চোখে টলমল করছে পানি। দিনকে দিন তাশরিফের প্রতি সে দুর্বল হয়ে পড়ছে। তাশরিফ ড্রয়িং রুমে যেতেই চমকে ওঠে। বাড়ির পরিবেশ বেশ অন্যরকম। রাহা বসে কান্না করছে। তাশরিফের মা মিসেস নীরা চৌধুরী ছেলেকে দেখে বললেন, বাবা, আমি জানতাম তুই আবাকে পছন্দ করিস না, তাহলে জলদি ডিভোর্স দিয়ে দে ওকে, আর রাহাকে বিয়ে করে ফেল। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। তাশরিফ মায়ের কথা কিছুই বুঝতে পারছে না। রাফসান চৌধুরী স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তুমি মা হয়েও এটা বিশ্বাস করলে? আভা নীরব দর্শকের ন্যায় বসে সব কিছু দেখছে। রাহা তাশরিফের সামনে এসে তাশরিফকে জড়িয়ে ধরে বলল, চলো তাশরিফ, আজকে আমরা বিয়ে করে ফেলি, নয়তো আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না যে। এসবের মানে কি রাহা? আমার সাথে এসব হচ্ছে কে? কেন? গতকাল রাতে যখন মাতাল হয়ে আমার দেহ উপভোগ করেছিলে তখন এইসব ধ্যান কোথায় ছিল? সাথে সাথেই রাহার গালে কষিয়ে একটা থাপ্পড় পড়ে। রাহা গালে হাত দিয়ে তাকায় আভার দিকে, চোখ কঠিন করে বলল, হাউ ডেয়ার ইউ, আমাকে মারলে? তখনই প্রেসের লোকজন বাসায় প্রবেশ করে। পেছন পেছন আসে ফারাবি। সব নাটের গুরু যে সে তা আভা অনেক আগে থেকেই জানত। প্রেসের একজন লোক তাশরিফের কাছে গিয়ে বলল, একজন সিনিয়র ফেমাস ডক্টর হয়ে আপনি কিভাবে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করতে পারলেন ডক্টর তাশরিফ চৌধুরী? ডক্টররা নাকি নতুন জীবন দান করে, আপনি সেই জায়গায় জীবন নিয়ে কিভাবে খেলা করতে পারলেন? আপনার কি বিবেকে বাধা দেয়নি? সবগুলো কথা তাশরিফের মাথার উপর দিয়ে গেল। তখনই আভা তাশরিফের সামনে গেল, সাংবাদিকদের উদ্দেশ্য করে বলল, আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা দেখার পর আপনাদের কিছু মেয়ের প্রতি যে সূক্ষ্ম বিশ্বাস তা নিমিষেই ভেঙে যাবে। কি ম্যাম? ল্যাপটপ ওপেন করে আভা। গতরাতে সে সিসি ক্যামেরা খুঁজতেই সে ওই ক্লাবে গিয়েছিল। স্পষ্ট সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাহা জোর করে তাশরিফকে ড্রিঙ্ক করিয়ে ইচ্ছে করে তাশরিফের শার্ট খুলে নিজে গিয়ে তাশরিফকে জড়িয়ে ধরেছে এবং তাশরিফের হাত দুটো নিজের পিঠে নিয়েছে। সবাই বেশ বিস্ময়ের সাথে দেখছে ভিডিওটি। তখনই আভা রাহার কানে ফিসফিস করে গিয়ে বলল, কোন সময় কোন মুহূর্তে হাটে হাড়ি ভাঙতে হয় তা মিসেস তাশরিফ চৌধুরী ভালো করে জানে। মিস রাহা? রাহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফারাবিকে বেঁধে রেখেছে তাশরিফ। তাশরিফ আভাকে বলল, আমার মান সম্মান নিয়ে এত বড় খেলা খেললো, অথচ তুই রাতে আমাকে কিচ্ছু জানাস নে। দাঁড় করে রেখেছিস কেন ওকে? ওকে বেঁধে ফেলে রাখি এখানে। বাবা, তুমি পুলিশকে কল দাও। রাফসান চৌধুরী ছেলের কথা শোনার সাথে সাথেই কল করলো পুলিশকে। মিসেস নীরা চৌধুরী রাহার কাছে যেতে নিলে রাহা বলল, আন্টি প্লিজ। কিছু বলতে পারল না রাহা। পুনরায় মিসেস নীরা চৌধুরী তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। নীরা চৌধুরী বললেন, তোকে আমি ভালো জানতাম, তুই এত বাজে মেয়ে তা আমি কল্পনাও করিনি। আমার বাড়ি থেকে আমার ছেলের সর্বনাশ করতে এসেছিলি কাল নাগিনী। তোর জন্য আভাকে আমি এত দূরে রেখেছি এতদিন। কথাগুলো বলেই আভার দিকে তাকালেন নীরা বেগম। আবার কাছে গিয়ে বললেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দে আমাকে। আমি পায়ের জুতোর জন্য কপালের টিপকে মূল্য দেইনি।
মামি কি বলছেন এসব? আপনি আমার মায়ের মতন। আমি বুঝি তোর মা নই? মামি কাকে ডাকছিস? আভা জড়িয়ে ধরে নীরা চৌধুরীকে। রাফসান চৌধুরী হাসতে হাসতে বললেন, দেখলে তো নীরা, আমার ভাগ্নেরই সেরা। ওদের কথার মাঝে ফারাবি বলে উঠল, আমি তোমাকে ছাড়বো না আভা, তোমার জীবন আমি নরক বানিয়ে ফেলবো, যেমন করে তুমি ফারহাদের জীবন শেষ করে ফেলেছো। আভা অবাক স্বরে বলল, ফারহাদ? তাসরিফ আজ আর হসপিটালে গেল না। ফারাবি আর রাহাকে পুলিশ সকালেই ধরে নিয়ে গেছে। তাসরিফ মাত্রই বাইরে থেকে এসেছে। খুব এমার্জেন্সি কাজে তাকে ঘণ্টাখানেকের জন্য বাইরে যেতে হয়েছিল। এসেই দেখে আভা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে আভার কাছে গিয়ে বলল, কি ভাবছিস? আভা বলল, কিছু না তো। ফরহাদকে? আভা তাকালো তাসরিফের দিকে। তারপর কি যেন হলো তার, জড়িয়ে ধরে তাসরিফকে। কান্না করতে করতে বলল, আমি যদি জানতাম ফারাবি নিজের বন্ধুর প্রতিশোধ নিতে আমাকে রেখে বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছে, তাহলে এই গল্পের সমাপ্তি আগেই টেনে যেত। ফরহাদ ফারাবির বন্ধু? আভা সরে দাঁড়ায় তাসরিফের থেকে। তারপর রুমে গিয়ে বিছানায় বসলো। তারপর বলল, শুধু বন্ধু বললে হবে না, ভাইয়ের দিক থেকে কোনো দিক দিয়ে কম ছিল না ওরা। ফারহাদ আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটা কিছুটা বখাটে টাইপের থাকায় আমি কখনোই পছন্দ করতাম না। রাস্তাঘাটে আমাকে বিরক্ত করতো। দিন দিন খুব বাজেভাবে সে আমাকে উত্ত্যক্ত করতে শুরু করলো। একদিন কি? একদিন কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখলাম সে বিল্ডিংয়ের ছাদে গিয়ে বলছে, আভা আমার সঙ্গে তুমি এই মুহূর্তে কাজে অফিসে না গেলে আমি এখান থেকে লাভ দেব। এটা কখনো সম্ভব, একটা ছেলেকে হুট করে বিয়ে করা? আমি তেমন পাত্তা দিইনি বিষয়টাকে, ভেবেছিলাম ফান করছে, কিন্তু সে সত্যি সত্যি সেদিন লাভ দিয়েছিল। তারপর? আভা এক পলক তাসরিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পরও শেষ রক্ষা হয়নি। খুব বাজে অবস্থা ছিল বলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তাসরিফ আবার দুই গালে হাত রাখলো। আভা একটু কেঁপে উঠল। তাসরিফ বলল, এতে তোর কোনো দোষ ছিল না আভা। ফারাবি ভুল করতে চাচ্ছিল। এখনো সব নিয়ে ভাবিস না, এই চ্যাপ্টার এইখানে বন্ধ করে দে। আভা, আরেকটা মাছ দেই? সবাই খেতে বসেছে। নীরা চৌধুরী ঠিক তখনই আভাকে কথাটি বলল। আভা বলল, না না মা, এইটাই খেতে পারছি না। রাফসান চৌধুরী বলল, খেয়ে নে মা, খেয়ে নে। তোর মামির মনটা এখন ভালো হয়েছে, আবার কখন কি হয়ে যায় বলা তো যায় না। মানুষের মন বলে কথা। বাবা, আমার মা বলে কথা। মন ভালো সব সময় থাকবে। মধ্য দিয়ে মা আমার আর আভার বিয়েটা মেনে নিতে পারেনি বলে এমন হয়েছে। তা নীরা, আবার বড় করে তোমার মন মতো করে বিয়ে করাবে নাকি ছেলেকে? নীরা চৌধুরী অভিমানী স্বরে বললেন, আমার কথা কি কেউ শোনে? তোমার মনের ইচ্ছা পূরণ করবো নীরা, কয়েকদিন পর। আপাতত ব্যাগটা গুছিয়ে নাও। আর তাসরিফ হসপিটাল থেকে ছুটি নিয়ে নে। কেন বাবা? রাত্রির বিয়ে ঠিক হয়েছে। কি? অবাক হয়ে বেশ উচ্চ স্বরেই কি শব্দটা উচ্চারণ করলো আভা। রাফসান চৌধুরী হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সকালেই তোমাদেরকে জানাতাম, কিন্তু যা গেল বলার সুযোগই হয়নি। রাত্রি আপু তো এখন বিয়ে করতে চায়নি মামা। বিয়েতে রাত্রি মতো দিয়েছে বলেই তো ঠিক হয়েছে। তাসরিফ ল্যাপটপে কাজ করছে সোফায় বসে। আভা ফোনে কথা বলছে রাত্রির সাথে। ওপাশ থেকে রাত্রি বলল, কখন আসছিস আভা? আগামীকাল আসছি আপু। তা কিভাবে রাজি হলে বলো তো? ওপাশ থেকে রাত্রি লাজুক হেসে বলল, মনের মানুষ পেয়েছিস তাই? তলে তলে এইসব চলছিল তাহলে? হুম। 2 দিনের পরিচয়ে বিয়ে বাবু? আভা অবাক হয়ে বলল, মাত্র 2 দিন। তোকে আসলে সব বলবো। ঘুমিয়ে পড় জলদি, সকাল সকাল উঠতে হবে। আভা কলটা কেটে শুয়ে পড়ল বিছানায়। তাসরিফের দিকে এক ধ্যানে তাকিয়ে কিছুক্ষণ দেখলো তাসরিফকে। কখন যে ঘুমিয়ে পড়লো টের পায়নি সে। সকালে ঘুম থেকে উঠে ভূত দেখার মতো চমকে ওঠে আভা। চিৎকার করে লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ে সে। তাসরিফ ঘুমু ঘুমু চোখে তাকিয়ে বলল, চিৎকার দিচ্ছিস কেন? আপনি এখানে কি করছেন বিছানায়? আমার বিছানা আমি থাকবো না তো কি তোর আত্মা থাকবে? আরে তাশরিফ ভাই, বুঝতে পারছেন, ডক্টর তাশরিফ চৌধুরী আমাদের সাথে একই বিছানায়। আমার বউয়ের সাথে আমি থাকবো না? হাসব কথাবার্তা বলিস তুই আভা? আভা গোসল সেরে এসেছে। সে এখন সাজবে। এতদিন পর বাড়িতে যাবে, সেইটা ভাবতেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে। তার চেয়েও বেশি এক্সাইটেড রাত্রির লাভ স্টোরি শুনতে। আভা শাড়ি খুলে নতুন শাড়ি পরতে যাবে, এমন সময় তাসরিফ ব্যালকনি থেকে রুমে আসে। আচমকা তাসরিফকে দিকে হতবাক হয়ে যায় আভা। তাসরিফ রুমে ছিল না ভেবেই সে সম্পূর্ণভাবে শাড়ি খুলেছিল। চিৎকার করে উঠতেই তাসরিফ আবার মুখ চেপে ধরে। চিৎকার করছিস কেন আভা?
হুম। তাসরিফ বুঝতে পেরে হাত সরিয়ে নেয় মুখ থেকে। আভা আমতা আমতা করে বলল, আপনি? তখনই আভা খেয়াল করলো তাসরিফ তার কোমরের দিকে তাকিয়ে আছে। আভা মুহূর্তেই শাড়ি চাপটে ধরে। তাসরিফ হ্যাঁচকা টান দিয়ে আভাকে নিজের সাথে মিশিয়ে নেয়। শাড়িটা হাত থেকে ফেলে দেয় আভার। কোমরে শক্ত করে ধরে। আভার চুলে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় সে। কয়েক মিনিট পর আভাকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, জলদি রেডি হয়ে নাও, যেতে হবে তো আমার শ্বশুর বাড়ি। কথাটি বলে তাসরিফ রুমের বাইরে যেতেই আভা ঠোঁটে হাত দিয়ে হা করে তাকিয়ে তাসরিফের যাওয়ার পানি থেকে বলল, এটা কি হলো আমার সাথে? স্বপ্ন নাকি সত্যি? নীরা চৌধুরী শাড়ি পরে রেডি হয়ে রাফসান চৌধুরীকে বললেন, শুনছো, আমাকে কেমন লাগছে বলো তো? রাফসান চৌধুরী নাকের ডগায় চশমাটা এনে তাকালো স্ত্রীর দিকে। তারপর বললেন, সব সময় যেমন লাগে তেমনই লাগছে। মুখ ফুলিয়ে ফেললেন নীরা চৌধুরী। স্বামীর এমন নিরামিষ স্বভাব ওনার হজম হলো না। রাফসান চৌধুরী আচমকা হেসে বললেন, তোমাকে সেই বিয়ের দিনের মতো সুন্দর লাগছে নীরা। তবে এখন তো বুড়ো হয়ে গেছি আমরা, বুড়ো বয়সে ভীমরীতি ধরলো কেন তোমায়? তখনই রুমে আসে তাসরিফ। বাবাকে বলল, বাবা, তোমরা তো রেডি দেখছি, এক কাজ করো, তোমরা আগে আগে চলে যাও, আমি আর আভা পরের গাড়িতে আসছি। নীরা চৌধুরী বললেন, একেবারেই চলে যাব, খামাখা আগে পরে কেন? মা, আভা এখনো রেডি হয়নি, আর আমি তো গোসলই করিনি, কিভাবে যাব? আমরা সময় মতো চলে যাব, তোমরা চলে যাও এখন। রাফসান চৌধুরী নীরা চৌধুরীকে তাড়া দিয়ে বললেন, চলো নীরা চলো, নয়তো জ্যামে পড়তে হবে। রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী বেরিয়ে পড়ল। রাফসান উপরতলায় গেল আভার কাছে। আভা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে কানে ঝুমকা পড়ছিল। সে খেয়াল করেনি তাসরিফ দরজার সামনে দাঁড়িয়ে তাকে দেখছে। ঝুমকো পরার পর পেছনে ব্লাউজের হুক লাগাতে দিয়ে পড়ল আরেক বিপদে। সে কিছুতেই লাগাতে পারছে না। ঠিক তখনই পিঠে কারো কোমল হাতে স্পর্শ পায় সে। আয়নায় তাকিয়ে দেখলো তাসরিফ। তাসরিফ চুল সরিয়ে হুকটা লাগিয়ে নিজেও আয়নায় তাকালো। আভাকে দেখছে সে। আজ যেন আভাকে একটু বেশি সুন্দর লাগছে। কেন এত বেশি সুন্দর লাগছে আভাকে? সে ভালোবাসে বলে? জবাব পেল না এই প্রশ্নে। আভা লাজুক স্বরে বলল, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? রেডি হয়ে যান জলদি, মা বাবা অপেক্ষা করছে আমাদের জন্য। মা বাবা তো চলে গেছে। চলে গেছে? চলে গেছে মানে কি? তাসরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কি জানি, আমি চাই গোসল সেরে আসে, এসে রেডি হয়ে একটা জায়গায় যাব, তারপর বিয়ের বাড়িতে। ঘুরতে যাবেন মানে? এমনিতে হাতে সময় নেই, এখন বলছেন এই সব? আমি একা না, তোকে নিয়ে যাব। ঘুরতে? হুম। আরে, আমাকে কিছু বলতে না দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় তাসরিফ। আবার চুল বাঁধতে যাবে এমন সময় তাসরিফ ওয়াশরুম থেকে উকি দিয়ে বলল, চুল বাঁধিস না, তোকে খোলা চুল অনেক বেশি সুন্দর লাগে। চমকে উঠে পেছনে তাকায় আভা। ততক্ষণে তাসরিফ আবারও দরজা বন্ধ করে দেয়। আভা বুঝতেই পারছে না তার সাথে কি সত্যিই সব করছে তাসরিফ। আভা মিনমিনিয়ে হেসে হান মনে বলল, আমার ভালোবাসা আপনি সিক্ত হয়ে থাকুন ডাক্তার সাহেব। হুট করে ভালো লাগা থেকে ভালোবাসাগুলো খুব বেশি সুন্দর। ভালো লাগা, ভালোবাসা, অতঃপর বিয়ে, জীবন মারাত্মক সুন্দর। আভা পেছনের সিটে বসতে যাবে এমন সময় তাসরিফ ধমক দিয়ে বলল, সামনের সিট কি তোর চোখে পড়ে না আভা? পেছনের সিটে বসতে যাচ্ছিস কেন? ড্রাইভারের সাথে বসবো কেন? আজব। ড্রাইভার কই বেরে তুই? আমি তোর হাজব্যান্ড, ড্রাইভার না। আভা অবাক হয়ে বলল, আপনি ড্রাইভিং করবেন? হুম। ড্রাইভার চাচা কোথায়? ছুটি দিয়েছি আজ। এত কথা না বলে সামনে এসে বস, তোর মতো তো বকবক করতে পারবো না আমি। কি? আমি বকবক করি? তো কি করিস? আমি বকবক না, কথা বলি। হুম। তোর কথাগুলোই বকবক মনে হয়, কাকের মতো। কার মতো? কাকের মতো। আমি যাবই না, দূর। না গেলে আমার কি, রাত্রের বিয়ে মিস? তাসরিফের এমন অ্যাটিটিউড দেখে আভা থমে গেল। গাল ফুলিয়ে সিটে গিয়ে বসে। তাসরিফ ড্রাইভিং সিটে বসে সানগ্লাসটা লাগিয়ে ড্রাইভিং করতে করতে বলল, সানগ্লাসটা পরে নিলাম, না তো একজনের ম্যাচের তেজে চোখ দুটো অন্ধ হয়ে যাবে। নাক ভেঙচে কাটলো আভা। আর চোখে তাকালো তাসরিফের দিকে। ব্লু কালারের ব্লেজারের নিচে অ্যাশ কালারের একটা টি শার্ট পরেছে, জিন্স প্যান্ট, হাতে কালো ঘড়ি, চুলগুলো হালকা ভেজা, যেতে যেতে শুকিয়ে হয়তো কপালে এসে বারবার পড়বে। যা সিল্কি চুল তার। তাসরিফও তাকালো আভার দিকে। চোখাচোখি হতেই আভা জানালার বাইরে তাকালো। তাসরিফ মিনমিন করে বলল, সুন্দর ছেলে দেখলে বুঝি মেয়েরা এমন করে তাকিয়ে থাকে? মিনমিন করে কথাটি বললেও আভা স্পষ্ট শুনতে পেল কথাটি। আভা বলল, আমি বুঝি না মানুষ নিজের ঢোল নিজে কিভাবে পেটায়। হাও? তুই জানিস
হসপিটালে কত ইয়াং ডক্টর আমার উপর ক্রাশ খেয়ে বসে আছে, ডেটেও যেতে চায়। পচা জিনিসে মাছি একটু বেশি ভনভন করে। এখন তো এইভাবে আমাকে সস্তা করবি, পেয়ে ফেলেছিস না একটা হ্যান্ডসাম ছেলেকে জীবনসঙ্গী হিসেবে। এখন তো তুই জানিস আমি ম্যারিড, কাউকে চাইলেও সময় দেওয়া পসিবল না আমার, বিকজ বুঝছে ডক্টর তাশরিফ চৌধুরী ম্যারিড। আবার নাক মুখ কালো করে বলল, বিয়ে না হলে বুঝি সব মেয়েগুলোকে পাত্তা দিতেন? আপনার তো দেখছি চরিত্র খারাপ তাশরিফ ভাই। অথচ বিয়ের একদিন আগেও আমি ভেবেছিলাম আপনার মতো ভদ্র আর একটুও নেই। আমার চরিত্র খারাপ যেহেতু বলেই ফেলেছিস, এখন একটু দেখাবো নাকি চরিত্রের প্রভাব? ঘাবড়ে গেল আভা। তারপর বলল, মানে? তাশরিফ গাড়িটা সাইড করে আবার দুই গাল চেপে ধরে আবার ঠোঁটজোড়া নিজের দখলে আনে। আভাকে ছেড়ে দিতেই তাশরিফ আলতো হেসে বলল, এখন একটু দেখালাম, খুব শীঘ্রই গভীর কিছু করে দেখাবো মিসেস তাশরিফ চৌধুরী। আভা হাঁপাতে হাঁপাতে কেবল তাকালো তাশরিফের দিকে। এই ছোঁয়াই তো সে মনে মনে সব সময় চেয়েছিল, এভাবেই খুব সহজে পেয়ে যাবে তা তো সে ভাবেনি। গাড়ি সাইড করে আভার হাতে ধরে গাড়ি থেকে নামলো তাশরিফ। আভা চারিদিকে চোখ বুলিয়ে বলল, আমরা এই জায়গায় এসেছি কেন তাশরিফ ভাই? জায়গাটা অনেক সুন্দর, তাই তাকিয়ে দেখ, চারদিকে নারিকেলের গাছ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, শীতল হাওয়া, ঘাস, সামনে নদী, সব মিলিয়ে দারুণ একটা জায়গা। চল এখানে বসে। তাশরিফ আর আভা ঘাসের উপর বসে পড়ল। তাশরিফ নদীর দিকে দৃষ্টি রেখে বলল, আভা, রাত্রে বিয়ে তো হয়ে যাচ্ছে। তো না কিছু না। হঠাৎ এই কথা? আর এখানে আমরা বসে আছি কেন? যাব না? যাবো তো। আভা, আমাদের এই বিয়েটা আমি মানি না। তাশরিফের মুখে এই বাক্য শুনে চমকে উঠল আভা। এই কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আভা নিজেকে সামলে বলল, আমি জানি তাশরিফ ভাই, চলুন দেরি হয়ে যাচ্ছে। আভা উঠে দাঁড়ালো। তাশরিফকে তোয়াক্কা না করে নিজে গিয়ে গাড়িতে বসে পড়ল। তাশরিফ অবাক হলো আভার কার্যকলাপে। হ্যাঁ আজব, সে তো পুরোটা বলতেই পারল না, এমন রিয়্যাক্ট করলো কেন? অবশেষে বিয়ে বাড়ির আলোকসজ্জাতে এসে পৌঁছালো দুজন। সারা রাস্তায় একটাও কথা বলেনি আভা। আভা গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে গেল। তাশরিফ গাড়ি থেকে নামতেই রাফসান চৌধুরী আসলো। ছেলেকে বলল, এত লেট হলো কেন? আভা তোকে না নিয়েই ভেতরে চলে গেল যে। জানি না আমি। গটগট করে তাশরিফ চলে যাওয়াতে অবাকই হলেন রাফসান চৌধুরী। ছেলে রেগে গেল, কিছু একটা তো হয়েছে। আভা রুমে আসতেই রাত্রে জড়িয়ে ধরে তাকে। আভা ভেতরে কান্না আটকে রেখে হাসি মুখে বলল, কি সুন্দর লাগছে তোমাকে আপু। এতক্ষণে আসার সময় হলো তোর? তুই কোনের বোন, তুই থাকবি আগে আগে, তা না করি তুই সবার পেছনে। জলদি যা, রেডি হয়ে আয়। আভা নিজের রুমে গেল। সারা বাড়িতে অতিথি বাচ্চাদের হইচই। আভা রুমে যেতে কান্নায় ভেঙে পড়ল, চোখ টলমল করছে পানিতে। যদি দূরেই সরিয়ে দেবে তাহলে কাছে টানলেন কেন তাশরিফ ভাই? এখন কি কেবল আপনার ওইটুকু স্পর্শকে মনে রেখে আমাকে কাটিয়ে দিতে হবে আমার জীবন? আভা এসব ভেবে চোখ মুছে মুছে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। এখন সবাইকে সবটা বলা যাবে না, যা বলতে হবে তা রাত্রির বিয়ের পর, নয়তো খামোখা সবার আনন্দ মাটি হয়ে যাবে। আবার সব কিছু ভেবে নিজেকে সামলে নেয়। এদিকে তাশরিফ অন্য একটা রুমে এসে পড়েছে মহাবিপদে। এখানে আবার কাজিন দিশা, প্রাপ্তি, অনু সবাই তাকে ঘিরে আছে। একটার পর একটা মিষ্টি খাওয়াচ্ছে তাকে। তাশরিফ মুখ নাড়াতেই পাচ্ছে না। তাশরিফ কোনো রকমে অনুর হাতে মিষ্টিটা খেতে খেতে বলল, এত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না শালিকারা, এবার আমাকে ছাড়ো, নয়তো আমার আর পাঞ্জাবি পরা হবে না। কেন দুলা ভাই, আবার স্পেশাল মিষ্টি খেতে খেতে কি এখন এই মিষ্টি তিতা লাগে? অনু কথাটা বেশ রসিকতা নিয়েই বলল। অনুর কথা শুনে দিশা আর প্রাপ্তি ফিক করে হেসে ফেলে। তাশরিফ কোনো রকমে তাদেরকে এইটা ওইটা বুঝিয়ে ওই রুম থেকে বেরিয়ে আসে। তাশরিফ আমার রুমে ঢুকতেই চমকে ওঠে। আভা হলুদ একটা লেহেঙ্গা পরেছে, কি সুন্দর লাগছে মেয়েটাকে। তাশরিফ মনে মনে বলল, তোমাকে কি নামে সম্বোধন করবো মেয়ে? রূপবতী, মায়াবতী, নাকি গোলাপী সুন্দরী? তাশরিফের একদিনে তাকিয়ে থাকা দেখে সংকোচ বোধ করে আভা। তাশরিফ বলল, এত সেচেছিস কার জন্য? বেটে কি তোর নাকি রাত্রির? তাশরিফের কথাকে অ্যাভয়েড করলো আভা। সে তাশরিফকে এড়িয়ে চলে গেল রুম থেকে। তাশরিফ অবাক হয়ে বলল, আচ্ছা, মিষ্টি কুমড়োর মতো এইভাবে গাল ফুলে রেখেছে কেন? আভা সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে হাসি খুশি রাখার। এই মুহূর্তে সে কোনো সমস্যা ক্রিয়েট করতে চায় না। তাশরিফকে এড়িয়ে চলতেই সে সিদ্ধান্ত নিয়েছে সে তাশরিফের সামনেই পড়বে না আর। আভাকে রুমে প্রবেশ করতে দেখে রাত্রি বলল, বাহ, মনে তো হচ্ছে
আমি না, তুই বউ। কি সুন্দর লাগছে তোকে আভা। আভা হেসে বলে, আজ রাতের অনুষ্ঠানের পর কিন্তু তুমি ঘুমাতে পারবে না আপু। সারা রাত তোমার হবু দুলা ভাইয়ের পরিচয় কিভাবে তার গল্প শুনবো। রাত্রি আভাকে ফিসফিস করে বলল, আভা এদিকে আয়, তোকে একটা কথা বলি। আভা কান পেতে ধরল বোনের কাছে। রাত্রি বলল, রং নাম্বারে পরিচয়। কি? অনেক ইন্টারেস্টিং তো। কি বললো কল দিয়ে? এক্ষুনি সব শুনে ফেললে রাতে কি করবি? হুম, তাও ঠিক। তখনই আভার মা আসে। আভাকে বলে, আভা, রাত্রিকে নিয়ে স্টেজে বসা। এই তো আমি নিয়ে যাচ্ছি মা, তুমি যাও। রাত্রিকে নিয়ে আভা বেরোতেই দেখলো ক্যামেরাম্যান এর জায়গায় তাশরিফ। রাত্রি আভার দিকে এক পলক তাকিয়ে অবাক করে বলল, কি রে আভা, ডাক্তার তাশরিফ চৌধুরী ডাক্তারি ছেড়ে আবার ক্যামেরা ধরলো কখন? আভা কথা বলল না। তাশরিফ বলল, ক্যামেরার হ্যান্ডেল সবটুকু আমিই করবো। রাত্রে বের হ, আমি ভিডিও শুরু করে দিয়েছি। ক্যামেরার দিকে কিছুটা সময় তাকিয়ে তাশরিফ আবারও তাকালো আভার দিকে। তারপর রাত্রিকে বলল, রাত্রি, তোর সাথীটাকে বল করলার মতো মুখটাকে মধুর মতো করতে। হলুদ ছোঁয়া শেষে নাচের পালা। তাশরিফ ক্যামেরা নিয়ে এত ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি আভা নাচতে নেমেছে। ভিডিও ক্লিক করতে করতে হুট করেই আমাকে অন্য একটা ছেলের সাথে নাচতে দেখে চমকে ওঠে তাশরিফ। হাতে মুঠো আবদ্ধ করে মনে মনে আওড়ালো, মিসেস আভা, এর শাস্তি আপনাকে পেতেই হবে। তাশরিফ ক্যামেরা অন্য একটা ক্যামেরাম্যানের হাতে ধরিয়ে দিয়ে নিজেও নাচতে গেল আভার সাথে। আচমকা তাশরিফকে দেখে উপস্থিত সবাই ভরকে গেল। তাশরিফ নাচবে? তাশরিফ! ভাবা যায়? গলি গলি মে ফিরতা হুঁ তো ক্यों बन के बंजारा आओ मेरे दिल में बस जा। গানের তালে তালে নাচে আভা আর তাশরিফ, সাথে রাত্রির ফ্রেন্ড রোহান। আভা চমকের ওপর চমক পেয়ে ভরকেই যাচ্ছে। সে এখনো ভাবতেই পারছে না তাশরিফ তার সাথে ডান্স করছে। দীরা চৌধুরী রাফসান চৌধুরীকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলল, এটা কি আমার ছেলে? না, আমাদের ছেলে। উফ, দেখ, মজা করবে না বলে দিচ্ছি। তোমার ছেলে নাচছে, এটাও দেখা বাকি ছিল। রাফসান চৌধুরী হেসে বলল, মাত্র তো শুরু, দেখ আর কি কি নতুন নতুন দেখা লাগে। তুই ওই ছেলের সাথে নাচতে গিয়েছিলে তাই না? অনেকবার বেড়েছে তোর ভাই। ইস, হাত ছাড়ুন তাশরিফ ভাই, আমার হাতে লাগছে তো, ছাড়ুন। হাত ছেড়ে দেয় তাশরিফ। অতিরিক্ত শক্ত করে ধরাতে হাত লাল হয়ে গেছে আভার। তাশরিফ দেয়ালের সাথে আভাকে চাপিয়ে বলল, তুই ভুলে গেছিস তুই ম্যারিড? লজ্জা করে না অন্য কারোর সাথে এইভাবে নাচতে? আবার খুব ইচ্ছে হলো তাশরিফকে বলতে, কেন লজ্জা করবে? আপনি তো আমাকে নিজের বউ ভাবেনি না। ইচ্ছে করলেও সে বলতে পারল না। জবাব না দিয়ে চুপসে রইল। আর কখনো যদি তোকে কিছু বলতে যাবে ঠিক তখনই রোহান সেখানে আসলো। আভাকে দেখে হেসে বলল, হেই আভা, তোমাকে অনেক খুঁজতেছিলাম, তুমি এইখানে যে? আবার কিছু বলার আগেই তাশরিফ বলল, কেন খুঁজছিলে? আবাকে কি দরকার? রোহান ব্যাপারটা বুঝতেই পারল না। আভার দিকে তাকালো এক পলক, পরক্ষণেই তাশরিফের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি আপনাকে তো আমি চিনলাম না। আমি ডক্টর তাশরিফ চৌধুরী। ও হ্যাঁ, রাত্রির কাজিন, রাইট? নট অনলি কাজিন, অলসো আভাস হাজব্যান্ড। হোয়াট? ইয়েস, জানতে না তাই না? আভা, তোমার বিয়ে হয়ে গেছে, রাত্রি তো আমাকে বলেনি। আসলে রোহান ভাইয়া হঠাৎ করে। তাশরিফ রোহানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, পরে কথা হবে, এখন আসি, চলো আভা। তাশরিফ আভাকে নিয়ে চলে আসলো সেখান থেকে। আভা মিনমিনিয়ে বলল, ডক্টর তাশরিফ চৌধুরীও জেলাস হয় অনেক, তাই না? অনেক বেশি জেলাস হয় আমাকে অন্যের সাথে দেখলে। এইবার থেকে দেখে যা দেখলে আপনি জেলাস ফিল করবেন তাই করব। ইয়া, আই ডু ইট। তুই বালিশটা কোথায় যাচ্ছিস? উপরে। আজও তুই উপরতলে কেন যাবি? আমি এখানে। আপনি এখানে হলে আমি কি করব তাশরিফ ভাই? আজকে আমি রাত্রে আপুর সাথে ঘুমাবো। রাত্রির সাথে তুই কি করবি? কিভাবে দুলাভাইয়ের সাথে সম্পর্ক হলো সেই গল্প শুনবো না? আর আজ বাদে কাল আপু চলে যাবে, গিয়ে তো থাকতেই হবে। তাশরিফ আর বাধা দিল না। আভা চট করে বালিশ নিয়ে চলে গেল উপরতলায়। আবাদের বাড়িটা গ্রামের মাঝে বেশ বড় বাড়ি, মধ্য দিয়ে উঠোন, গোল করে নিচতলা আর উপরতলা, চারিদিকে গাছগাছালি। হুট করেই একদিন আননোন নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে উঠল, আপনি কি কোনো ইয়াং মেয়ে? আপনার বাড়ি কোথায়? আপনি কি আনম্যারিড? একজোড়ে বাসা থেকে বিয়ের ভীষণ চাপ দিচ্ছে। আমি 2 দিন প্রেম করে হলেও
কোনো মেয়েকে বিয়ে করতে চাই। কাজ নিয়ে এতটাই সিরিয়াস ছিলাম যে জীবনে কখনো প্রেম টেম করিনি। রাত্রি থামতেই আভা উত্তেজিত কণ্ঠে বলল, তারপর 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 আর কি, এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো সে। প্রথমত, কোনো ছেলের এমন কথায় আমি বেশ অবাকই হলাম। জানি না ছেলেটার কথায় কী ছিল, তবে সত্যি বলতে ফান হিসেবেই আমি 2 দিন কথা বলি। তারপর ছবি আনা নেওয়া দেখেই ভালো লেগে গেল। আমার তো বিয়ে করতেই হতো, কাজে আমিও রাজি হয়ে গেলাম, দিয়ে দিলাম ঠিকানা। এত ইন্টারেস্টিং লাভ, 2 দিনের মাথায় আবার বিয়ে, আমি এই প্রথম দেখলাম আপু। এদিকে মধ্যরাতে ঘুম ভেঙে যায় তাসরিফের। সে জেগে বের হয়ে আসে উঠানে দাঁড়িয়ে ওপরতলায় তাকালো সে। কী হলো যেন, সে রাত্রিকে কল দিল। রাত্রি আর আভা কথা বলছিল। হুট করেই তাসরিফের কল দেখে ভূত দেখার মতো চমকে উঠল। রাত্রি আভাকে বলল, তাশরিফ ভাই কল দিয়েছে এত রাতে? নে কল ধর। আমি পারবো না আপু, তুমিই ধরো। ইস আভা, ধর না, হয়তো কোনো কিছু লাগবে। আভা কল ধরতেই ওপাশ থেকে তাসরিফ বলল, জলদি একটু বারান্দায় তো আভা। আভাকে কোনো কিছু বলার সুযোগ দিল না সে, সাথে সাথেই কল কেটে দিল। কিরে, কি বললো? বারান্দায় যেতে। রাত্রি ঢং করে হেসে বলল, যা যা, তোকে ডাকছে। তোকে ছাড়া বোধ হয় ঘুম আসছে না তার 2 চোখে। তাসরিফ দাঁড়িয়ে আছে উঠানে। পরিবেশ বেশ গা ছমছম, ঠান্ডা শীতল পরিবেশ, চারিদিকে ঝিঝি পোখার শব্দ। আভাকে বারান্দায় আসতে দেখতে তাসরিফ একধানে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে আবারও কল দিল। রাত্রির ফোন আভার হাতে থাকায় সে কল ধরে তাকিয়ে তাকিয়ে বলল, ডাকলেন কেন? তোকে দেখতে। আভা থমকে গেল কিছুক্ষণের জন্য, তারপর ডিভোর্সের কথাটা ভেবে বলল, এত রাতে এসব কি ধরেন পাহাগলামি তাশরিফ ভাই, শুধু শুধু ঘুমটা নষ্ট করার কোনো মানেই হয় না। তাসরিফ আচমকা আভার মুখে রাগে কণ্ঠে কথাগুলো শুনে অবাক হলো। বলল, তোর জন্য এই পাগলামি আমার সারা জীবন থেকে যায় আভা। আমার ঘুম পাচ্ছে, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভয় করছে একা ঘুমোতে, তুই চলে আয় না। ডক্টর তাশরিফ চৌধুরী ভয় পাচ্ছে, আর এটা আমাকে বিলিভ করতে হবে? আহত দৃষ্টি রাখলো তাসরিফ আভার দিকে। আভা কল কেটে রুমে চলে গেল। বিরক্ত লাগছে তার কাছে সব কিছু। আভা রুমে যেতেই রাত্রি দুষ্টু হাসি মুখে রেখে বলল, ডাকছে বুঝি, চলে যা, তোকে ছাড়া ঘুমাতে পারবে না আজ। কি যে বলো না আপু, ঘুমাতো, সকালে আবার অনেক কাজ আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আয়, শুয়ে পড়। ভোর সকালে ঘুম থেকে সবাই উঠে পড়ে বাড়ির। চারিদিকে এখনও ফর্সা হয়নি পুরোপুরি। দরজার কড়া নাড়তেই আবার ঘুম ভেঙে গেল। রাত্রির ফোনটা হাতে নিয়ে দেখলো মাত্র 5:38 বাজে। হাত হাই ফাইভ করতে করতে বলল, কে? মা বলছি, রাত্রিকে ডেকে নিচে আয়। আবার দরজা খুলল। চোখ ঢলতে ঢলতে বলল, আহা মা, আপুকে এখন ডেকে কি করবে? আপু ঘুমাক না একটু, আজ সারাদিনে তো ধকল যাবে আপুর উপর। গোসল করতে হবে না? দুধ মাখা মুড়ি খেতে হবে না? সে না হয় 9টায় খাইয়ে দিও। আচ্ছা, সে না হয় ঠিক আছে, তুই আয় নিচে। আসছি, তুমি যাও। আবার চুল খোপা করে বেরিয়ে এলো রুম থেকে। নিচতলার উঠোনে যেতে তাসরিফ যেই রুমে শুয়ে আছে সেই রুম ঠপকে যেতে হয়। আভা উকি দিল একটু রুমটায়, দেখলো তাসরিফ ঘুমিয়ে আছে, হাতের ঘড়িটাও খোলেনি। ব্যথা পাবে না, এটা ভাবতে আবার রুমে যায়, গিয়ে জানালা একটু খুলে দেয়। রোদ উঠলে চোখে পড়বে ভেবে পুরোপুরি খোলেনি জানালা। বাতাস আসলেই হলো। আবার ধীর পায়ে তাসরিফের কাছে গেল, হাতটা কোমলভাবে ধরে ঘড়িটা খুলল। সে যেই ফিরে আসতে যাবে এমন সময় পেছন থেকে তাসরিফ হাত ধরে ফেলে। আবার চমকে ওঠে, শুকনো একটা ঢোক গেল। তুই এখানে কি করছিস? রাতে তো পাত্তাও দিলে না। ভোর হতে না হতেই আমার রুমে এসে যেয়ে দেখলে একটা হ্যান্ডসাম ছেলে শুয়ে আছে, তখন আর সামলাতে পারলি না, তাই না? ইজ্জত ফালুদা করতে এসে বলেছিস আমার। আভা পেছনে তাকালো, নাক ভেঙচি কেটে বলল, ওরে আমার রূপসী রে, সুন্দরী রমণী শুয়ে আছে, তবে তাকে রেপ করার জন্য আভা রুমে এসেছে, তাই না? হাত ছেড়ুন। কথাটা বলেই আভা চলে যাচ্ছিল রুম থেকে। তাসরিফ সাথে সাথে উঠে কোমর চাপটে ধরে আভার। সে এক হাত দিয়ে দরজা লাগিয়ে আভাকে মুখোমুখি আনলো, বলল, কি বললি তুই? আমি না, আপনিই বলেছেন। ছাড়ুন, যেতে দিন আমায়, কেউ দেখে ফেলবে। আমি কি পর্ণা রেখে ঘরটাকে দরজা আটকেছে? আভা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তাসরিফ আরও শক্ত করে কোমরে জড়িয়ে ধরে আভাকে। এক হাত দিয়ে আভার চুল ধরে, অন্য হাত দিয়ে কোমর চেপে ধরল সে। আভাকে নিজের সাথে মিশিয়ে নিল নিমিষেই। কয়েক মিনিট পর আভাকে ছেড়ে দিতেই আভা ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, এটা কি হলো সকাল সকাল? আমার জন্য এখন গিয়ে 1 কাপ চা নিয়ে আয় যা। ও হ্যাঁ, চিনি ছাড়া চা নিয়ে আসিস, কারণ আমার মুখে এখনো মিষ্টির স্বাদ লেগে আছে।
Why you are standing? Hurry up. Go, Miss Sweetie. সুইটটি? আভা অদ্ভুতভাবে তাকে কথাটি বলল তাশরিফকে। তাশরিফ ঘড়ি পড়তে পড়তে বলল, মিষ্টি চা। এবার থেকে চিনি ছাড়া চা দিলেও চলবে, যদি রোজ তোর এই ন্যাচারাল মিষ্টি আমাকে খাওয়াস। আভা চোখ বড় বড় করে বলল, শরম লজ্জা কিছুই নেই, তাই না? তাশরিফ টি শার্ট খুলতে খুলতে বলল, যাবি নাকি এখন গভীর মিষ্টি পান করব? আভা তাশরিফের টি শার্ট খুলতে থাকা দেখে বুঝে গেল কথাটার পূর্ণ মানে। তাকে আর পায়কে জলদি ত্যাগ করে এই রুম। আভা রুম থেকে যেতে তাশরিফ ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে তার প্রাণ যায় যায় অবস্থা। আবার মুখটা দেখার মতো ছিল। আভা, তাসরিফ উঠেছে? রাফসান চৌধুরী হেসে কথাটি বললেন। আভা বলল, বাবা, আপনি এত সকাল সকাল উঠেছেন? উঠবো না, ভাগ্নির বিয়ে বলে কথা। আমি মামা হই না? আমার কি কাজের অভাব আছে? আভা হাসলো কেবল, বলল, নাস্তা করেছেন? করেছি। তাসরিফ এখনো ওঠেনি। বিয়ে বাড়িতে আবার কিসের এত ঘুম? উঠেছে তো। নাস্তা দিয়ে আয় তাহলে। মামার কথা ফেলতে পারেনি আভা। মামাকে বাবা ডাকতে প্রথমে যে লজ্জা পেত সে ধীরে ধীরে তা কেটে গেছে। সে বলল, নাস্তা নিচে এসেই তো করবে মনে হয়। তাসরিফ এত ঝামেলার মাঝে খেতে পারে না, তুই বরং দিয়েই আয়। আভা মনে মনে বলল, এবার গিয়ে খাবারটা দিয়ে সোজা চলে আসবো। হাত ধরলেই না নাকে ঘুষি মারবো। কিস করতে আসলে না ঠোঁট কেটে ফেলবো কাঁচি দিয়ে। কাঁচিটা কোথায়? কথাটি ভাবতেই চারিদিকে কাঁচি খুঁজে আভা। অবশেষে পেয়ে মনে মনে পৈশাচিক হাসল সে। নাস্তার প্লেট নিয়ে রুমে গেল। তাশরিফকে দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল আভা। মাত্রই ওয়াশরুম দেখে গোসল সেরে বেরিয়েছে তাশরিফ। খালি গায়ে সে, চুল তলে দিয়ে মুছতে মুছতে আভাকে দেখল সে। তাশরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজব, আমাকে দেখে চোখ সরিয়ে নেওয়ার কি আছে? এমন এক ভাব, জীবনে মনে হয় আমাকে এমন অবস্থায় দেখিস নি। আভা বলল, আপনার আসলে মুখে কিছু বাঁধে না, তাই না তাশরিফ ভাই? নাস্তা রেখে যাচ্ছি, খেয়ে বেড়ে আসুন। নাস্তা রেখে আভা চলে যাবে এমন সময় তার সামনে গিয়ে দাঁড়ায় তাশরিফ। ভেজা শরীর থেকে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। আভা বলল, মুছে নিন, ঠান্ডা লেগে যাবে। হাতে কাছে নিয়ে এসেছিলি কেন? তাশরিফ ভ্রুকুচকে প্রশ্নটা করতেই থতমত খেয়ে যায় আভা। আমতা আমতা করে বলল, না মানে আমার ঠোঁট কাটতে এসেছিলে বলছে। আভা আরেক দফা অবাক হলো। আসলেই তো সেটা উনি জানলো কেমন করে? তাশরিফ চট করে আবার হাত থেকে কাঁচিটা নিজের হাতে নিয়ে নেয়। আবার চুলের দিকে কাঁচি নিতে নিতে বলল, তোর চুলগুলো বেবিদের মতো কেটে বেবি করে দিই তোকে। আভা আমতা আমতা করে বলল, কি বলছেন এসব তাশরিফ ভাই? পছাড়ুন, ডাকছি আমায়। পছাড়ার জন্য পথ ধরেছে? ইস, তাশরিফ ভাই কি শুরু করেছেন এসব? কি চান আপনি? কি চান? জীবনটা শেষ করে এখনো শখ মিটেনি। আপনাকে বিয়ে করাটা ভীষণ অন্যায় করে ফেলেছি। হুট করে আভা এইভাবে রেগে যাওয়ায় তাশরিফ কিছুটা অবাক হলো। কি থেকে কি হয়ে গেল? তাশরিফ কিছু বলতে না বলতেই আভা চলে গেল রুম থেকে। তাশরিফ মিনবিনে সুরে বলল, ভালো ভালো রাত্রে বিয়েটা হয়ে যাক, তারপর তোকে আমি দেখে নিচ্ছি। আজ রাত্রির বিয়ে, বর এসেছে। সাথে দেখতে বেশ সুন্দর। জামাই হিসেবে তাকে রাত্রির পাশে মন্দ দেখতে লাগবে না। জামাই তো লাখে এক। গেটে দাঁড়িয়ে আছে আভা। টাকা নিয়ে তর্ক বিতর্ক চলছে। বরপক্ষের একজন ইয়াং ছেলে আভাকে রসিক স্বরে বলল, ব্যাংক সাহেবা, এই গেটের দাম 1 লাখ টাকা কিভাবে দাবি করেন? তারপর আবার যে শরবত নিয়ে এসেছেন, আমার তো মনে হচ্ছে চিনি দেননি। আভা টিটকেটি মেরে বলল, না খেয়ে বলে ফেললেন বেয়াই। বাহ, আপনি তো দেখি বুড়োদের মতো বেশ অভিজ্ঞতা আছে। ব্যাংক সাহেবা কিন্তু বেশভাবে কথা বলতে জানেন। মুখ আছে তো কথা বলবো না? দূর থেকে তাশরিফ সব দেখছিল। হাতের মুঠো আবদ্ধ করলো সে। রুরু হয়ে সে গেল গেটের সামনে। আবার হাত ধরে বলল, আমি যে তোকে কত খুঁজেছি, তোর সে খেয়াল আছে? বলে গেছিস তুই একটা ম্যারিড মেয়ে, এত রং ঠং কেন করছিস এখানে? আবার চারিদিকে তাকিয়ে বলল, সবাই দেখছে তাশরিফ ভাই, হাতটা ছাড়ুন, আমার লাগছে। মানুষ দেখছে তাতে আমার কি? আমার ওয়াইফ তুই, করেক্ট? রাত্রির বিয়ে হয়ে গেছে। একটু আগে সবাই তাকে বিদায় দিয়েছে। মা বাবা কাঁদছে আনমনে। মেয়েরা জন্ম হওয়ার পরেই এই নিয়ম নিয়ে আসে যে তাকে অবশ্যই বাপের বাড়ি ছাড়তে হবে একদিন। আভা ভাবছে একটু পরে এসে সবাইকে সবটা জানাবে। পরিবেশ ঠান্ডা হওয়ার অপেক্ষায় সে। রাতে সবাই স্বাভাবিক হওয়ার পর একসাথে খেতে বসেছে। আভা তখন হুট করেই বলে ফেলল, আমি আর এই বিয়ের সম্পর্কে থাকতে চাই না বাবা। এইবার এই সম্পর্কটা শেষ হওয়া প্রয়োজন। এতে আমি আর তাশরিফ ভাই দুজনেই ভালো থাকবো। আমরা দুজন কেউই আপাতত ভালো নেই। সবাই খাওয়া থামিয়ে হতবাক হয়ে রইল। আভার বাবা বলল, এইসব কি বলছিস আভা? তাশরিফ প্লেটে হাত রেখে একধানে শুধু তাকিয়ে আছে আভার দিকে। তার দৃষ্টি স্থির। রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী একে অপরের চোখাচোখি চেয়ে ক্ষীণ স্বরে বলল,
এইটা তো হওয়ারই ছিল। নীরা, আমাদের পেলানো এই সম্পর্কটা টেকাতে পারলো না। ভেবেছিলাম আভা অন্য ছেলের সাথে মিশলে তাসরিফের জেলাস ফিল হবে, কিন্তু ঘুরে ফিরে সম্পর্ক আগের জায়গায়। নীরা চৌধুরী মিনমিনে বলল, চুপ থাকো এখন, দেখ কি হয়। তাসরিফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে আবার দিকে তাকিয়েই থাকলো। আবার দিকে তাকিয়ে হাতে পানি দিতে দিতে রাফসান চৌধুরীকে বলল, বাবা, আমি আগামীকাল সকালে ঢাকায় ফিরবো। হসপিটালে আগামীকাল থাকতে হবে। আভা, তুমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছো? রাফসান চৌধুরীর দিকে না তাকিয়ে ছোট্ট করে উত্তর দিল। সেও না খেয়ে চলে গেল। এই দহন তারা সহ্য হচ্ছে না। বুক ফাটে, তবু মুখ ফাটে না মেয়েটার। সকালে ঘুম থেকে উঠতেই আভা নিচতলায় গেল। তাসরিফ হয়তো চলে গেছে, এইটা ভাবতেই কষ্ট হচ্ছে মেয়েটার। সে নিচতলায় গিয়েই অবাক হলো। বিশাল আয়োজন। হতবাক চোখে তাকিয়ে মনে মনে বলল, আজকে কোনো কিছু আছে নাকি বাড়িতে? গতকালই তো আপুর বিয়ে হলো। মামি, মামি কোথায়? ঢাকায়। ওরাও চলে গেছে ছেলের সাথে? হ্যাঁ, সর দেখি অনেক কাজ পড়ে আছে। কিসের কাজ? ওমা, তোর বিয়ের। আমার বিয়ের বিষয় নিয়ে বলল আভা। সে নাক ফুলিয়ে বলল, একটা সম্পর্ক শেষ করতে বলতে না বলতেই অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো তোমরা মা। আভার মা হাসলেন। মেয়ের হাতে একটা কাগজ ধরিয়ে চলে গেলেন তিনি। এই সম্পর্কটা আর চাই না বলতে ধরে নিলে আমি ডিভোর্স দিব, তাই না? আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমাদের বিয়েটা বিয়ে লাগে না। এখন অনুষ্ঠান করে ধুমধাম করে আবার বিয়ে করবো আমরা রাত্রের বিয়ের পর। কিন্তু তুই বুঝলি উল্টোটা। ভীষণ রাগ নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছে। একদম যোগাযোগ করার চেষ্টা করবি না। সবাইকে বলে এসেছে অনুষ্ঠান শুরু করতে, নিয়ে যাবো তোকে বৌরবে। বিচ্ছেদের শখ জেগেছিল না তোর? সেই শখ আমি একদম মাটিতে মিশিয়ে দেব। তুই তো ভালো করে চিনিস না এই তাসরিফ চৌধুরীকে। শুধু অপেক্ষা কর ওই দিনের। এটি তোর ডাক্তার সাহেব। চিঠিটা পড়ে চমকে ওঠে আভা। এটা কি ছিল? তার মানে ইস, কি ভুলটাই না করলো আভা। অনুশোচনায় কাতরে উঠছে। তড়িঘড়ি করে সে রুমে গিয়ে ফোন হাতে নেয়। তাসরিফের নাম্বারে কল দিতেই ফোন অফ পাচ্ছে সে। খুব বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল। আবার রাফসান চৌধুরীকে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই বলল, বাবা, তাসরিফ ভাই কই? হসপিটালে। ফোন অফ কেন? তোর সাথে রাগ করেই বোধহয় করেছে। আজ হসপিটাল থেকে ফিরে 4 দিন আর যাবে না, কারণ বিয়ে তো তোদের, বুঝলি মা? আমরা না বুঝেই ছেলেটাকে কষ্ট দিলাম। এপাশ থেকে আবার শব্দহীন কান্না অনুভব করলেন রাফসান চৌধুরী। শান্ত স্বরে বললেন, সব ঠিক হয়ে যাবে মা, কাঁদিস না। তাসরিফের জেদ বেশি, একসময় রাগ দমিয়ে তোকে ঠিকই কল দেবে। শুনছো, আভা কিছুই খাচ্ছে না। খামুকা ছেলেটাকে ভুল বুঝে এখন নিজে শাস্তি ভোগ করছে। আভার মা স্বামীকে এই কথাটি বলতেই তিনি অবাক হয়ে বললেন, কি বলো? না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। আজ বাদে কাল গায়ে হলুদ। আবা কি বুঝছে না? একটা সময় সব ঠিক হয়ে যাবে। আর তো মাত্র 3 থেকে 4 দিন, এরপরেই তো বিয়ে। পাঠান সাহেব কথাটি বলতেই আভার মা স্বামীর পাশে গিয়ে বসলেন। বললেন, মান অভিমান আছে বলেই সম্পর্ক সুন্দর। সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে তাসরিফ। গোসল সেরে বিছানায় এসে বসলো সে। রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আভাকে ছাড়া। এই কয়দিনে মনের অজান্তে মেয়েটাকে ভালোবেসে ফেলে সে। বোধহয় ভীষণ অন্যায় করেছে ভালোবেসে। নয়তো এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কেন? নীরা চৌধুরী রুমে আসলেন। ছেলেকে চিন্তিত থাকতে দেখে বললেন, কি হয়েছে তাসরিফ? কি নিয়ে ভাবছিস? মায়ের কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকায় সে। মা, ফুপি আম্মু কল দিয়েছিল, ওদিকে সব ঠিক আছে? নীরা চৌধুরী কাশি দিয়ে গলা ছাড়লেন। ছেলের দিকে আর চোখে তাকিয়ে বলল, তুই কি কোনোভাবে আবা কেমন আছে ওইটা জানতে চাচ্ছিস? তাসরিফ মায়ের হাত দুটো মুঠো করে ধরে নিজের পাশে বসায়। হেসে বলল, ওটাই মা, আবার কথাই জানতে চাচ্ছে। কান্নাকাটি করে একাকার মেয়েটা। আজ নাকি সারাদিন কিচ্ছু খায়নি। এমন জেদ ধরে কি করবি বলতো? দে না একটা কল। তাসরিফ মায়ের কথাকে সম্পূর্ণ এড়িয়ে বলল, মা, ক্লান্ত লাগছে, খাবারটা রুমে দিয়ে যাও তো, খেয়ে শুয়ে পড়বো। সকালে আবার হসপিটালে যেতে হবে। নীরা চৌধুরী বুঝলেন ছেলেকে এসব বলে কাজ হবে না, কিন্তু তিনি অবাক হলেন। সকালে হসপিটালে যাবে মানে? আগামী কাল থেকে তো এ বাড়িতে অনুষ্ঠান। অতিথিরা এসে ভিড় জমাবে এ বাড়িতে, বর থাকবে না। তিনি বললেন, তুই তো কয়েকদিন হসপিটালে যাবি না বলেছিলি, বলিসনি কাউকে যে তোর বিয়ের অনুষ্ঠান করে পালন করা হচ্ছে আবার? মা, বিয়ের দিন বিয়ে করতে যাব, গায়ে হলুদের দিন সময় মতো স্টেজে বসবো। আমাকে সারাদিন বাসায় থাকবো কেন? দমে গেলেন মিসেস নীরা চৌধুরী। ছেলের সাথে কথায় না পেরে বললেন, আচ্ছা, আমি গিয়ে বরং খাবারটা নিয়ে আসি।
মিসেস নীরা চৌধুরী চলে যাওয়ার পর তাসরিফ ফোনটা হাতে নেয়। মাঝে তাকে বলল কল দিতে, সে কীভাবে কল দেবে? সে যে এখন রাগের মাঝে আছে। পুরো কথা না শুনে কিভাবে নিজেই ডিভোর্সের কথা ভেবে নিল আভা। আসলে সে বাসায় থাকবে না, কারণ বাসায় থাকলেই আভাকে অনেক বেশি মিস করবে, তাই হসপিটালে যাবে। তাসরিফ মিনমিনিয়ে বলল, আবার কাছে একটা কল কি ফুপি আম্মুকে দিব? ভাবতেই ফোনের লক খোলে সে। লক খুলতেই ঝলমল করে উঠল আবার হাসি মুখের ছবিটি। আবার তো জানেই না তাসরিফের মনে সে কত আগেই জায়গা দখল করে রেখেছে। তাসরিফ কল লাগালো তার ফুপিয়া মুখে। আপনি কেন এমন করছেন তাশরিফ ভাই? কিভাবে পারছেন আমার সাথে কথা না বলে থাকতে? সারাটা দিন গেল, একবারও কল দিতে পারেননি আমাকে। এত ব্যস্ত আপনি? আমি না হয় না বুঝে একটা ভুল করেই ফেলেছি, তাই বলে এভাবে কষ্ট দিবেন? আমি মরে গেলে আপনি শান্তি পাবেন, তাই না? কান্না করতে করতে কথাগুলো ফোনের ওপাশ থেকে বলছিল আভা। তাসরিফ বাকরুদ্ধ হয়ে গেছে আবার কথা শুনে। সে কল দিয়েছিল তার ফুপিয়া মুখে। আবার সামনে ফোন থাকায় হুট করে তাসরিফের নাম্বার চোখে দেখে তড়ি ঘড়ি করে কল রিসিভ করে সে। কে জানতো আভাই কল ধরবে? তাসরিফ রেগে বলল, মরার কথা মুখে আনার সাহস কি করে হয় তোর? ওপাশ থেকে শুধু কান্নার শব্দ আসছে, নেই কোনো জবাব। তাসরিফ আবারও বলল, মরতে হলে তোকে এই তাসরিফ চৌধুরী বুকে মরতে হবে। মরার অনেক শক্ত, তাই না? বেরিয়ে থাক, তোকে আমি মেরে ফেলবো। তোর আর কষ্ট করে রসে কিনতে হবে না ফ্যানের জন্য জন্য। তখনই আবার রুমে তার মা আসে। এসে মেয়েকে ফোন হাতে নিয়ে কাঁদতে দেখে উত্তেজনায় মেয়ের কাছে গেলেন। বিষয়টা বুঝতে 1 মিনিটও সময় লাগলো না ওনার। ফোন হাত থেকে নিয়ে কানে ধরতেই বলল, তাশরিফ। ফুপি আমার কণ্ঠ শুনে তাশরিফ বললেন, ফুপি আম্মু, ফোনের সাউন্ড স্পিকার বাড়াও একটু। লাউড স্পিকার বাড়ালেন তিনি। ওপাশ থেকে আভা তাশরিফের দাম্ভিক কণ্ঠ শুনতে পেল। ফুপি, তাকে বলো জলদি খেয়ে নিতে। না খেয়ে দেখেছে আবার শুনলে আমার চেয়ে খারাপ কাউকে সে দেখবে না। আফটার অল সে ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ। না খেয়ে রোগী ব্যক্তিকে বিয়ের দিন মেকআপ করলেও সুন্দর লাগবে না। আবার মা হাসবে নাকি কাঁদবে ভেবেই পেলেন না ভাইয়ের ছেলের কথায়। আবার চোখের পানি মুখে ফোনের কাছে মুখ নিয়ে মাকে বলল, মা, তাকেও বলে দাও আমি মিসেস তাশরিফ চৌধুরী। আমি যেহেতু বলছি আমি খাবো না, তার মানে আমি খাবোই না। আমি না খেয়ে থাকলেও কারো কিছু যায় আসে না। আর মেকআপও করবো না বিয়েতে। রুগীকে ডাক্তার বিয়ে করলে করবে, না করলে নেই। মধ্য রাতে তাশরিফকে নিজের রুমে দেখে চমকে ওঠে আভা। তাশরিফ ব্ল্যাক কালারের শার্ট পরেছে, হাতা ফোল্ড করা, হাতে ব্রাউন কালারের ঘড়ি, শার্টের নিচে ব্ল্যাক টি শার্ট। কালোতে এত সুন্দর লাগে মানুষকে। ভূত দেখার মতো চমকে ওঠে আভা। করে চিৎকার করতেই সাথে সাথে তাশরিফ মুখ চেপে ধরে আভার। এত চিৎকার কিভাবে করিস বলতো? তোর দ্বারা এসব সম্ভব? আপনি এখানে কিভাবে সম্ভব? তাশরিফ আভাকে ছেড়ে খাবার আনপ্যাক করতে শুরু করলো। আভা চোখ বড় বড় করে হেঁটে হেঁটে তাশরিফের কাছে গেল, বলল, বলছেন না কেন? কলকাতার সাথে গাড়িতে উঠেছে, মানুষের তো আবার মুখে ভীষণ কথা ফুটেছে। আভা গাল ফুলে বিছানায় গিয়ে বসলো, গালে 2 হাত রাখলো সে। তাশরিফ খাবারের প্লেট সামনে নিয়ে মেখে আভার দিকে এগিয়ে বলল, হ্যাঁ কর। আমি খাবো না। দেখ আভা, রাগ কিন্তু জানি এখনো, খেতে বলছে, খা। তাশরিফের দাম্ভিক কণ্ঠ শুনে হাঁ করলো সে। তাশরিফ ধীর কণ্ঠে বলল, ওনাকে খাওয়াতে আমাকে আসতে হলো এখানে। মেয়েরা এত রং তামাশা কিভাবে করে? রং তামাশা করলে যদি এমন কেয়ার পাওয়া যায় তাহলে রং তামাশাই করা উচিত। তাশরিফ কথা বলছে না, সে চুপচাপ খাইয়ে দিচ্ছে আভাকে। তাশরিফের নীরবতা আভার বোধহয় একদম ভালো লাগছে না। সে খুঁচিয়ে বলল, মানুষে তো গোমরা কিভাবে হয় যে আল্লাহই জানে। তাশরিফ একদম নিচু স্বরে জবাব দিল, ডাক্তারদের চরিত্র এমন। দুশ্চরিত্র ডাক্তার হলে সমস্যা কোথায় শুনি? তাশরিফ তাকালো আভার দিকে, আবার একদম কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, দুশ্চরিত্র হলে তোরই সমস্যা, 2 দিন আর দাঁড়াতে পারবি না। তাশরিফের এহেন বাক্য শুনে থমকে গেল আভা। দুশ্চরিত্র হতে বলেছে বলে সত্যি সত্যি হয়ে যাবে? মানুষ এমনও হয়। তাশরিফ প্লেটে পানি ঢালতে ঢালতে বলল, এখন চুপ করে গেলে কেন? আয়, ওই ব্যবস্থা করে। কোন ব্যবস্থা? আবার চোখে মুখে বিস্ময়। সে আমতা আমতা করে আবারও বলল, বিয়ের পর আমাকে বাইরে পাঠানোর ব্যবস্থার কথা বলেছে। তুই কি কোনোভাবে অন্য কিছু ভেবেছিস? চোখে মুখে লজ্জা ভাসমান আভার। সে কি ভেবেছিল আর তাশরিফ কি বলল, তার আর কথা বলার মুখ রইল না রে। কি হলো? চল নিচে আয়, দরজা বন্ধ করতে হবে না। এসেছিলেন কিভাবে? এত রাতে দরজা খুলে দিল কে? কে আবার? ফুপি আম্মু। এখন চলে যাবেন কেন? থাকেন, সকালে যাইয়েন। এই রাতে আপনাকে পাঠাতে চাই না, রাস্তাঘাটও ভালো না। এত ভাবলে এত দূর থেকে আনাতি না।
আভা অন্যদিকে মুখ ঘোরালো। নিষ্পাপ আবদার। থেকে যান না, এই রাতে যাওয়ার কি দরকার? ভোরে না হয় চলে যাবেন। 2 দিন পর বিয়ে, এখন থাকলে খারাপ দেখায় না? আভা অবাক হলো। সে তড়িঘড়ি করে বলল, আজব তো, এমনভাবে বলছেন যেন আমরা অবিবাহিত যুবক যুবতী। আমরা তো বিবাহিত দম্পতি। বাবা, তোর মুখে তো বেশ কথা ফুটেছে আভা। তাসরিফের রসিক স্বরের কথা শুনে ঝিম মেরে রইল সে। তাসরিফ বিছানায় বসে মোজাজোড়া খুলতে খুলতে বলল, সকালে ডেকে দিস কিন্তু, নয়তো লজ্জায় পড়তে হবে। আভা চঞ্চল হয়ে মুখে হাসি ফোটালো। কিছুটা উচ্চস্বরে বলল, আচ্ছা। তাসরিফ ঘুম থেকে উঠতেই রুমটাকে অচেনা অচেনা লাগছে। ভাবতে ভাবতে হুট করে রাতের কথা মনে পড়ে গেল তার। চমকে উঠে সে মোবাইল হাতে নিয়ে সময় দেখে মাথায় হাত তার। 10:15 বাজে। জলদি টি শার্ট পরতে পরতে বিছানা থেকে নামে সে। আভা আসে রুমে নাস্তা নিয়ে। তাসরিফ বিরক্ত হয়ে বলল, তোকে না বলেছি ভোরে ডেকে দিতে? এখন আমি কিভাবে যাব? মানুষ কি ভাববে? আজব, কি ভাববে? জামাই মধ্যরাতে বউয়ের কাছে এসেছে, মানুষ কি বোকা নাকি? বোঝে না কিছু। মানে এই আভা, তুই কি বলছিস এসব? হ্যাঁ, এমন ভাব করছিস যেন তোর সাথে রোমান্স করতে এসেছে। ভুল কি বলেছি? সারা রাত তো আপনার বুকে আমার মাথা ছিল। কি? জি, এখন যান, জলদি ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসুন। মা নাস্তা পাঠিয়েছে আপনার জন্য। তাসরিফ আবার হাত টেনে নিজের কাছে একদম নিয়ে আসে। তারপর তাতে দাঁত চেপে বলল, কি একটা বিশ্রী ব্যাপার হয়েছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মানুষ বলবে 2টা দিন বউকে ছাড়া থাকতে পারলো না। আভা গালে হাত রাখে তাসরিফের। তারপর নেশালো কণ্ঠে বলল, থাকতে পারবে কেন? বউ ছাড়া পুরুষ মানুষ ভালো থাকে? অবিবাহিত থাকলে আলাদা হিসাব, কিন্তু বিয়ে করার পর বউ ছাড়া কোনো পুরুষই থাকতে পারে না। বুঝলেন ডাক্তার সাহেব? ছাড়ুন এবার, যান ফ্রেশ হয়ে আসুন। কথাটি বলেই আভা হেসে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। তাসরিফ আবার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, কেন যে নিজের হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে গেলাম? তাসরিফ যখন এইসব ভাবছিল তখনই আভা রুমের বাইরের থেকে উকি দিয়ে বলল, আচ্ছা, ও বাড়িতে কি বলে আসেননি যে আপনি এখানে এসেছেন? না মানে বাবা সকালে আপনার ফুপিকে কল দিয়ে বলল তাসরিফ গেছে ওখানে। তাসরিফ মাথায় আবারও হাত রাখলো। ইস, কি লজ্জাটাই না সে পেল। তাসরিফ রেডি হয়েছে চলে যাওয়ার জন্য। আভার মুখের হাসি মলিন। তার ইচ্ছা করছে তাসরিফের সাথে চলে যেতে, কিন্তু ওই যে ঘটা করে আবার বিয়ের আয়োজন শুরু হয়েছে। পাঠান সাহেব বললেন, তাসরিফ, সাবধানে যেও বাবা, তোমার ফুপি এই ব্যাগে খাবার দিয়ে দিয়েছে, যাওয়ার পথে খেয়ে নিও। আঙ্কেল, এগুলোর কি দরকার ছিল? আমি নিব না এসব, প্লিজ রেখে দিন। তাসরিফের ফুপ্পি বলে উঠলেন, নিবি না মানে? নিতেই হবে। আর আঙ্কেল কি, বাবা বলতে শিখ তাসরিফ। আর আমাকে শুধু আম্মু ডাকতে পারলে ডাকিস, নয়তো ডাকার দরকার নেই। ফুপি আম্মুই তো ভালো। না, একদম না। তাসরিফ হেসে বলল, আচ্ছা, আম্মুই ডাকবো। এখন তাহলে যাই। আচ্ছা, সাবধানে যাস। আভা, যা তাসরিফকে গাড়িতে উঠিয়ে দিয়ে আয়। আভা তাসরিফের সাথে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে বের হয়ে আসলো। তাসরিফ গাড়ির দরজা খুলে বসতে যাবে, এমন সময় আবার বেরিয়ে আসলো। আভার দিকে তাকিয়ে বলল, মুখ মলিন করার দরকার নেই, 2 দিন পরে হাসি মুখে নিয়ে যাব। আর খাবার না খেয়ে থাকার কথা যেন আর না শুনি। দেখি কপালে কি এটা। কথাটি বলে আভাকে কাছে টেনে আভার কপালে চট করে একটা চুমু দিয়ে ফেললো তাসরিফ। তাসরিফ বাসায় প্রবেশ করতে নীরা চৌধুরী তাসরিফকে দেখেও না দেখার ভান ধরে স্বামীর আহসান চৌধুরীকে বললেন, দেখেছ, তোমার ছেলে উপর দিয়ে একটু কঠিন, ভেতর থেকে বউ পাগল। দেখলে না কিভাবে না বলে চলে গেল আবার কাছে। তাসরিফ লজ্জা পেলেও তা প্রকাশ করলো না। মাথা নিচু করে সোজা উপর তলায় চলে গেছে। পেছন থেকে শোনা গেল মা বাবার অট্ট হাসি। নিজ রুমে এসে গোসল সেরে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে শুনলো ফোনের রিংটনের আওয়াজ। ফোন হাতে নিল সে। ফুপ্পির নাম্বার, আভা কল করেছে বোধহয়। এইটা ভেবে কল রিসিভ করলো তাসরিফ। ওপাশ থেকে আভার কোমল কণ্ঠ শোনা গেল, বাসে গিয়েছেন? হ্যাঁ, এসেছে। মাত্রই গোসল করে বের হলাম, এখন লম্বা একটা ঘুম দেব। একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। গায়ে হলুদের আগে উঠবো, তা নিয়ে তোকে ভাবতে হবে না। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। তাসরিফ বলল, হ্যালো হ্যালো। শুনছি। আবার মলিন মুখের উত্তর। তাসরিফ বলল, কি হয়েছে, মলিন আছিস কেন? ওভাবে কথাটা না বললেও পারতেন। তাসরিফ বুঝতে পেরে বলল, আরে আমি তো সাধারণভাবেই বলেছি, এত পেঁচানোর কি আছে? আমি কথা পেঁচাই? কথাটি বলে তাসরিফ বলল, আর এক বিপদে। এখন প্যাচাস বললেও দোষ, না বললেও দোষ। তাসরিফ বলল, আরে না, আমি ওটা বলতে চাইনি তো। আজও তুই এখনো বাসায় কি করছিস? ড্রেস গহনা রেডি কর, সন্ধ্যার আগে পার্লারে যাবি না?
না, যাব না, বিয়ে করব না আমি। বিয়ে না করলে সমস্যা নেই, তুলে নিয়ে এসে বিয়ে করব। আপনি ডাক্তার, কোনো ভিলেন নয়। আমি তোর জন্য ডাক্তার থেকে ফিরানো হতে পারে। আভা পার্লারে এসেছে সাজতে। ইস, কত সুন্দরভাবে বাড়ি ভর দিল। হাসিতে মশগুল প্রত্যেকটা মানুষ। আজ তার বিয়ে, সে বউ সাজবে। আগেরবার বিয়েটা তো একদম অপ্রস্তুতভাবেই হয়ে গিয়েছিল। এখনের যতটা আনন্দ ততটা একদমই ছিল না। তখনই আভার কাজিন তিশা আসলো, উৎফুল্ল হয়ে বলল, আপু আপু, ভাইয়া কল দিয়েছে। আভা আনমনে হেসে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল। ওপাশ থেকে তাসরিফ বলল, অডিও না, ভিডিও কলে আয়। না, এখন না, আমি পার্লারে। আসতে বলেছি, আয়। তাসরিফের দৃঢ় কণ্ঠে কথাটি শুনে দমে গেল আভা। ভিডিও কল এলো। আভা কল রিসিভ করতে ওপাশ থেকে তাসরিফের ঝলমলে হাসি। একটা মানুষের হাসি এত সুন্দর কিভাবে হয়? আভা দেখ তো আমি কোন পাঞ্জাবি পরবো। পার্লারের মেয়েরা হাসছে ওপাশ থেকে তাসরিফের কথা শুনে। আভা লাজুক হেসে বলল, ওই যে মেরুন কালারটা পরুন, ওইটা আপনাকে অনেক সুন্দর লাগবে। তুই লাইনে থাক, কল কাটিস না, আমি চেঞ্জ করে আসি। তাসরিফ ক্যামেরা অফ করলো। 5 মিনিট পর আসলো। কেমন লাগছে? সুন্দর লাগছে তো। আভা, তোর মতো তিতাকে আসলে জিজ্ঞেস করা উচিত হয়নি। কি করলাম? একটু ভালোভাবে বলতে পারিস না যে অনেক সুন্দর লাগে আপনাকে? আভা দাঁত বের করে হেসে ফেললো। পরক্ষণে বলল, এই যে শুনছেন, আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। মাকে বলুন কালো টিপ লাগিয়ে দিতে, কারো যেন নজর না লাগে। সাবধানে থাকবেন, বুঝলেন? না জানি কেউ আবার কিডন্যাপ করে নিয়ে যায়। আবার কথা শুনে পার্লারে উপস্থিত সবাই ফিক করে হেসে ফেললো। ওপাশ থেকে তাসরিফ চুলে চুলকানির ভান করে বলল, তোকে আজ অনেক সুন্দর লাগছে আভা, ঠিক যেন কোনো রাজ্যের রাজকন্যা, ঠিক যেন কোনো বাগানের অপরাজিত ফুল। গায়ে হলুদের অনুষ্ঠান বেশ সুন্দরভাবেই সম্পন্ন হলো। নাচে গানে মেতে উঠেছিল পুরো বাড়ি। মনে হচ্ছিল হ্যাঁ, এ বাড়ির একমাত্র ছেলের বিয়ে। রাফসান চৌধুরী স্ত্রীকে বললেন, তোমার ছেলের বিয়ে ধুমধাম দিচ্ছ, খুশি তো তুমি? অনেক ইচ্ছা ছিল না? নীরা চৌধুরী বলল, খুশি হব না? এখন শাশুড়ি হয়েছি, কিছুদিন পর হব দাদি। হাসলেন রাফসান চৌধুরী। দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেছে। এই তো সেই দিন তো তাসরিফ রাগ করতো অফিস থেকে উনি ফেললে। তখনই তাসরিফ আসে বাবা মায়ের রুমে, এসে বলল, মা হয়েছে বাবা? তোমার বিয়ের শাড়িটা কোথায় দেখি তো। নীরা চৌধুরী অবাক হয়ে বললেন, কেন? দাও না। আলমারি থেকে শাড়ি বের করলেন নীরা চৌধুরী। তাসরিফ মায়ের হাত থেকে শাড়িটা নিয়ে বলল, হ্যাঁ চলবে। কি চলবে? মা, এই শাড়িটায় আভা বিয়ের দিন পরবে। কি? অবাক হয়ে রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী একসাথে উচ্চস্বরে বলে উঠলেন। তাসরিফ বলল, অবাক হওয়ার কি আছে, আমার মায়ের শাড়িতে আমার বউ আসবে। কিন্তু বাবা। মা, এটাই পরবে। এই শাড়ি দাদি তোমাকে দিয়েছিল। এত সুন্দর শাড়ি আজকাল তো পাওয়াই যায় না। চমকি ঝুমকিম লেহেঙ্গা শাড়ি আমার একদম অপছন্দ, তাই এই সুন্দর শাড়িটা পরেই আভা আসবে। ছেলেকে জড়িয়ে ধরলেন নীরা চৌধুরী। তিনিও ভেবেছিলেন আগে থেকেই তাসরিফের বউকে এই শাড়িটা পরিয়েই বাড়িতে আনবেন। কখনো বলা হয়নি, আজকালকের যুগের ছেলে মেয়েদের এই শাড়ি পছন্দ নাও হতে পারে। সারা বাড়ি জুড়ে হইচই। আজ বিয়ে, বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ির মতোই হবে। মানুষই ভিড় জমে আছে। আবাকে সাজাচ্ছে পার্লারের 2টা মেয়ে। বাসায় আনা হয়েছে তাদের। বরপক্ষ আসবে না, এসে গেছে। শুধু জামাই আর বাকি পুরুষরা বাকি। মহিলারা চলে এসেছে শাড়ি গহনা নিয়ে। তাসরিফের কথা অনুযায়ী আভাকে আজ শাশুড়ি শাড়ি পরিয়ে সাজানো হচ্ছে। নীরা চৌধুরী আসলেন রুমে। আভা বলল, মা দেখো তো আমাকে কেমন লাগছে। আভা হাসি মুখে কথাটি শুনে নীরা চৌধুরী কাছে টানলেন আভাকে। থুতনিতে হাত রেখে বললেন, কারোর নজর না লাগুক আমার মেয়ের উপর। বউ না, আমি আমার বাড়িতে মেয়ে নিয়ে যাচ্ছি। হাসলো আভা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তাসরিফ আসবে একটু পরই। বর এসেছে শোনা গেল বাইরে থেকে। আভা জানালায় দাঁড়ালো গিয়ে। গাড়ি থেকে নামছে তাসরিফ। খয়েরি রঙের শেওরানিতে কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। আমার বরকে জামাই জামাই লাগছে একেবারে। কথাটা ভাবতেই হাসলো আভা। নিজের মাথায় নিজে টোকা দিয়ে বলল, আমার জামাই তো জামাই জামাই লাগছে আবার কি? তাসরিফের নজরও জানালায়। ওই তো আভাকে দেখা যাচ্ছে। নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে সে। বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আভাকে গাড়িতে বসানো হলো। সে আজ কাঁদছে না। কাঁদবে কেন? সে তো জানে সে যখন চাইবে তখনই এখানে চলে আসতে পারবে। তাসরিফ আর নয় তো তার মামা তাকে নিয়ে আসবে। তাসরিফ গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। তাসরিফ আভাকে বলল, তুই এমন কেন আভা? মেকআপ নষ্ট হয়ে যাবে বলে একটু কান্না করলি না?
তাশরিফের এহেন বাক্যে থতমত খেয়ে গেল আভা। এটা কি বললো তাশরিফ তাকে? এই আপনি জানেন আমি সাজের জন্য কান্না করিনি। তো কি ভেবেছিস এত টাকা দিয়ে আটা মধ্যে সুজি লাগিয়েছে? কান্না করলে তো এসব শেষ হয়ে যাবে। কে বলেছিল পার্লারের কথা? হুম। কি আবার আমি? তাহলে এখন কথা শোনাচ্ছেন কেন? কথা শোনালাম কোথায়? আমি তো বললাম একটু। একটু বলবেন কেন? আমার বউ তাই। ফুলে সজ্জিত একটা রুমে বসে আছে আভা আর তাশরিফ। আভা লজ্জায় আর চোখ তুলে তাকাতে পারছে না তাশরিফের দিকে। আজ এত লজ্জা পাচ্ছে কেন সে? বিয়ের এই রাতটাই বুঝি সব মেয়ের এমন লাজুক মুখে বসে থাকে। তাশরিফ বলল, তাকাচ্ছিস না কেন? না মানে? আমার না কেমন জানি গরম লাগছে আভা। কোথায়? রুমের এসি তো অনই আছে। এত সুইট হট একটা বউ সামনে থাকলে